বন্ধুর গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে বের করে পালিয়ে বাইকে করে কাজী অফিসের সামনে নিয়ে আসতেই দেখা গেল এক অদ্ভুত রকমের কাণ্ড। কারণ বন্ধুর বোন সহ আরও অনেকেই সেখানে দাঁড়িয়ে আছে। অবশ্য ঈশানদের দুই তিনটে ফ্রেন্ডকেও সেখানে দেখা যাচ্ছে, হয়তো বন্ধুর বিয়েতে সাক্ষী দিতে এসেছে। ঈশানের বেস্ট ফ্রেন্ড মেহেদি আজকে গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করছে, আর তাতে সাহায্য করছে ঈশান। অবশ্য মেহেদির বাসা থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করার কারণেই মেহেদিকে এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। অবশ্য এই সিদ্ধান্তটা ঈশানের ছিল। ঈশান বন্ধুকে সাহায্য করার কারণে আর বন্ধুকে সাহস দেওয়ার কারণে বন্ধু এমন একটা পদক্ষেপ নিতে পেরেছে। না হলে বন্ধু এত সাহস পেত না মেয়েটাকে বাসা থেকে ভাগিয়ে এনে বিয়ে করে তারপর চম্পট দেওয়া। আর সবচেয়ে বড় কারণ ছিল মেয়েটার বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঈশান এসব জানার পর মেহেদিকে বলেছিল পরিবার নিয়ে গিয়ে মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, কিন্তু ছেলে এখনো পর্যন্ত বেকার আর পড়ালেখা করছে। এসব জানার পর মেয়ের বাবা মেয়েকে মেহেদির সাথে কখনো বিয়ে দিত না। মেহেদি এসব খুব ভালো করেই জানে, তাই আব্বু আম্মুকে বিষয়টা জানানোর মতো সুযোগ কিংবা সাহস কোনোটাই হয়ে ওঠেনি। ঈশান তখন বলেছিল যেন তাহলে বিয়ে করে নেয় আর তারপর বাদবাকিটা দেখে নেওয়া যাবে। মেহেদির বিয়ে নিয়ে 5-6টা বিয়ে তো ঈশান দাঁড়িয়ে থেকে দিল। এর আগে যতগুলো দিয়েছে হয় কেউ আত্মীয় স্বজন আর না হলে সিনিয়র ভাইদের সাহায্য করেছিল, আর আজকে পঞ্চম বিয়েটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। যাই হোক, ঈশানের অবাক লাগলো মেহেদির বড় বোনকে এখানে দেখে। ভদ্রমহিলাকে কয়েকবার কলেজে দেখেছিল। উনি ঈশানের থেকে 2 বছরের সিনিয়র, আর মেয়েটা একটু জেদি, তবে মন থেকে ভালো। ঈশান দেখেছে আপুটা সব সময় বান্ধবীদের সাথে বেশ হাসাহাসি করে কথা বলে। ঈশান বুঝতে পারছে না মেহেদির বোন এখানে কেন। মেহেদির আপু ওকে বারণ করেছিল প্রেম ভালোবাসাতে না জড়াতে। ঈশান তেমন কিছু একটা শুনেছিল, কারণ মেহেদির বোনের ভাষ্য মতে প্রেম ভালোবাসাটা মানুষের কষ্টের কারণ। কিন্তু ভালোবাসাটা কখন কার প্রতি কিভাবে হয়ে যায় আমরা কেউ সেটা জানি না, আর বলতেও পারি না। তাই হয়তো মেহেদি নিজেকে আটকে রাখতে পারেনি। নীলা মেয়েটাকে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই আজকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। না হলে 1 সপ্তাহের মধ্যে মেয়েটার বিয়ে হয়ে যেত। ঈশান বলেছে যা হবে ভবিষ্যতে দেখা যাবে, তবে ওদের বিয়ে দিয়ে এখান থেকে দূরে পাঠিয়ে দিবে। এবার ঈশান এসে নীলা অর্থাৎ বন্ধুর গার্লফ্রেন্ডকে বাইক থেকে নামিয়ে দিল। নীলাকে বাসা থেকে ঈশান নিয়ে এসেছিল, কারণ মেহেদির সাহসে কুলোতো না। এসব বিষয়ে ছেলেটা একদমই একটু কাঁচা, কিন্তু ঈশান এসব বিষয়ে অনেকটাই পাকা হয়ে গেছে। 4-5টা বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় মেয়েকে না হলে ছেলেকে ওরই এনে কাজী অফিসে উপস্থিত করতে হয়েছে। আজকেও তার ব্যতিক্রম হলো না। বাইকটা থামাতেই নীলা নেমে গেল, তারপর মেহেদিকে সবার সামনেই জড়িয়ে ধরল। তখন ঈশান বলতে লাগলো, আপু, এটা কিন্তু প্রেম ভালোবাসা দেখানোর জায়গা না। এখন ভেতরে চলুন আর বিয়েটা করে নিন। ঈশানের কথা দিয়ে নীলা মেয়েটা লজ্জা পেয়ে মেহেদিকে ছেড়ে দিল। নীলা মাথা নিচু করে নিতেই মেহেদির আপু নীলার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। সবাই ভেতরে যাচ্ছিল, তখন ঈশান পেছন থেকে মেহেদির হাত ধরে ফেলল আর বলল, ঘটনাটা কি বলতো? তোর আপু এখানে কেন? আপু আবার কোনো ঝামেলা টামেলা করবে না তো? নাকি তোকে সাহায্য করতে এসেছে বলতো? হ্যাঁ রে, আপু বলেছিল বিয়ে করে নিতে। তোর মতো আপুকেও বিষয়টা জানিয়েছিলাম। জানতাম আপু এসব বিষয়ে আমাকে বাধা দিতে পারবে না, কারণ আপুর কাছে ভাইয়ের সুখটাই সবচেয়ে বড়। তাই তো কাল রাতে যখন একটু কান্নাকাটির অভিনয় করে বললাম, তখন হাতে পায়ে ধরতে গেলে আপু বলেছিল বিয়ে করে নিতে আর আমার সাহায্য করতে চায়। তোর কি কপাল রে, এরকম একটা বোন থাকলে প্রত্যেকটা ভাই বলে বলে মেয়ে নিয়ে পালাতো। আর আমার বোন দেখ, একদম বদমেজাজি। ওর একটা বান্ধবীর সাথে আমাকে একটু লাইনও করিয়ে দিল না। এসব কথা বাদ দে, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো। আপু প্রথমে রাজি ছিল না, আমি কিছু করি না সেজন্য, কিন্তু এখন নিজে থেকে দেখ সাহায্য করতে এসেছে। বড় বোন থাকলে বোধ হয় এরকমই হয় রে। আর আমার মতো ছোট বোন থাকলে একদম গলার কাটা হয়ে থাকে। ভাইকে কোথাও প্রেম করতেও দেবে না, আবার নিজের বান্ধবীদের নম্বরও দেবে না। আমি পড়েছি এক জ্বালায়। কথা বলতে বলতে ওরা ভেতরে আসতেই এর মাঝে কাজী বিয়ের কার্যক্রম শুরু করে দিল। মেহেদি এসে মেয়েটার পাশে বসতেই 1/2 ঘন্টার মধ্যে দুজনের বিয়ের কাজ সম্পন্ন হলো। তারপর মোনাজাতে হাত তুলে দোয়া করে দেওয়া হলো। মেহেদি উঠে এসে ঈশানকে জড়িয়ে ধরল, তারপর আপুকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ দিল। একে একে সবার সাথে হ্যান্ডশেক করলো।
ঈশান সবার সাথে কাজী অফিসের বাইরে আসলো। তারপর বন্ধুকে দুটো টিকিট ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এসি বাসের টিকিট কেটে দিয়েছি, কোথায় যাবি না যাবি ঠিক নেই, আমি ওখানেই সব ঠিকঠাক করে রেখেছি। এই মুহূর্তে কিছু বলবো না, বাসে উঠলে বুঝতে পারবি কোথায় যাচ্ছিস। তোর এই ঋণ আমি কি করে শোধ করব জানি না। তুই না থাকলে এত সাহস আমি পেতাম না। অবশ্য আপুর অবদানও কম নয়, তবে তুই আমাকে প্রথম বলেছিলি, নাহলে আমি নীলাকে আজকে বিয়ে করতে পারতাম না রে। এত ঋণ শোধ করতে হবে না, যখন প্রয়োজন হবে আমি আমার সাধ্যমতো নিজে যেটা চাওয়ার চেয়ে নিব। এখন কথা না বলে বাস স্ট্যান্ডে চলে যা, আর এখান থেকে যাবার সময় ফোনটা অফ করে দিস, না হলে নীলার ভাইয়া আর আব্বু ঝামেলা করবে। এদিকে সব শান্ত হলে আমি তোদের ডেকে নিব। আর আপুর সাথে যোগাযোগ করার হলে অন্য নাম্বার দিয়ে করিস। আর হ্যাঁ, বাসায় ভুলেও কথা বলিস না। আমি জানি আব্বু আম্মু প্রথমে রেগে থাকবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ততদিন আমাদের দেরি করতে হবে। বুঝতেই যখন পারছিস তাহলে ভুলেও আর বাসায় যোগাযোগ করিস না। আর আপুকে বলে দিয়ে যা বাসা থেকে যেন ইমোশনালি ব্ল্যাকমেল করতেই সবটা বলে না দেয়। আই পিচ্ছি, আমি কিন্তু মোটেও এরকম ইমোশনাল না যে আব্বু আম্মু বললো আর আমি বলে দেবো। উল্টো তুমি নিজেকে সামনে রেখো। ঈশান একটু মুচকি হাসলো। তারপর পকেট থেকে কিছু টাকা বন্ধুর হাতে দিতে গেলে ও নিতে চাইল না, বলল ওর কাছে পর্যাপ্ত টাকা আছে। রাখ, লাগবে। কতদিন বাইরে থাকতে হয় তার ঠিক আছে নাকি? যতদিন পর্যন্ত না নীলার ভাইয়া আর আব্বু মানছে ততদিন পর্যন্ত তোরা বাইরে থাকবে। আমি কিংবা আপু না বলা পর্যন্ত বাসাতে ভুলেও যোগাযোগ করবি না। কারোর সাথে যখন যোগাযোগ করবি আমাদের আগে জানাবি। দোস্ত, আরেকটা কথা, আজকের থেকে আমি বাসাতে থাকবো না। তাই বলছি কি, আজকের পর থেকে আপুকে একটু দেখে রাখিস। আসলে আপনা কোথাও একা একা যায় না। আমি না হয় আব্বু ওকে নিয়ে যাই। আসলে আপু কোথাও যেতে ভয় পায়, বুঝতেই তো পারছিস। সে এখনকার দিনকাল কেমন, সুন্দরী মেয়ে দেখলেই ছেলেরা পেছনে পড়ে যায়। তারপর আবার এলাকার কিছু বখারের ছেলে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপুকে টিজ করে। এসব বিষয়ে আপু মানতে পারে না। ওর সাথে এমন কিছু হলে কান্নাকাটি করে। তাই বলছি কি, তুই যদি একটু আপুকে কলেজে নিয়ে আসতি তাহলে ভালো হতো। এসব নিয়ে ভাবতে হবে না, তুই আপুকে বলে দে যেন আমার সাথে আসা যাওয়া করে। আর বুঝিয়ে দিয়ে যা আমার সাথে যেতে যেন কোনো লজ্জা কিংবা সংকোচ না করে, আমাকে যেন ছোটো ভাই ভাবে। আমি তোর কথাটা রাখবো। আমারও তেমন কোনো কাজ নেই, কলেজ বাড়ি এমন করে চলছে। আপু যদি আমার সাথে না যেতে চায় তাহলে আমি তো আর জোর করে নিতে পারবো না। মেহেদি বোনের কাছে আসলো। তারপর আপুর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, যতদিন আমি বাসাতে আসি ততদিন যেখানে যাও ঈশানের সাথে একটু আসা যাওয়া করো। আমি চলে গেলে তোমার সমস্যা হবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু পরিস্থিতিটা এমন যে এরকম একটা কাজ করতেই হলো। আপু, ঈশান অনেক ভালো ছেলে, ও তোমাকে সব সময় আগলে রাখবে। নিজের ক্ষতি করে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করবে, কারণ ঈশান আমার বন্ধু। ও এমন কোনো কাজ করবে না যেটা থেকে আমি কষ্ট পাই। ঠিক আছে ভাই, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি ওর সাথে কথা বলে নেব। এই মুহূর্তে আমি বাসায় জানাবো না, যেন বাসায় জানতে পারলে ঝামেলা হবে। আর সাবধানে যাবি, গিয়ে একটা ফ্ল্যাটে উঠবি, আর ওখান থেকে একটা জব টপ করার চেষ্টা করবি। কারণ বসে খেলে হাতের টাকাগুলো শেষ হয়ে যাবে, তখন কি করবি? ঈশান মুচকি হাসলো। এসে মেহেদির কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, আপু, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। আপনার ভাইকে নিয়ে এত চিন্তা করতে হবে না। এবার ওদেরকে ছাড়ুন, ওরা চলে যাক। সবাই মেহেদিকে বিদায় দিল। অন্যদিকে মেহেদি বোনটা ঈশানের দিকে তাকিয়ে রইল। বোনটা কেমন করে যেন ওর দিকে দেখছে, মনে হয় কেমন সন্দেহ করছে। ঈশান নিজের পা থেকে মাথা অবধি দেখে বাইকটা এনে মেয়েটার সামনে দাঁড় করাতেই মেয়েটা কেমন করে যেন তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, আপু, যতটা খারাপ আমাকে ভাবছেন, যতটা অন্য সব ছেলেদের মতো ভাবছেন, ততটাও আমি অমন নই। আপনি আমাকে ছোট ভাই ভেবে আমার সাথে যেতে পারেন। দেখলেনই তো আপনার ভাইটা আমাকে কিভাবে দায়িত্ব দিয়ে গেল। এখন আমি যদি আপনাকে নিয়ে না যাই তাহলে পরবর্তীতে জানতে পারলে আপনার ভাই রাগ করবে, আর আপনিও হয়তো বলে দিবেন আমি আপনাকে নিয়ে যাইনি। এখন এত চিন্তা ভাবনা না করে নিন, উঠুন। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু ভুলেও এগুলো বলবেন না। আপনি যেখানে উপস্থিত ছিলেন এগুলো পরবর্তীতে জানতেও দিবেন না। বন্ধুর বোন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর করতেই উঠে বসলো।
তারপর কাঁধের উপর হাত রাখতেই ঈশান বাইক ড্রাইভ করতে লাগলো। ঈশান মেহেদির বাসাটা অনেক আগে থাকতেই খুব ভালোভাবেই চেনে, তাই আর জিজ্ঞেস করতে হলো না। ঈশান বেশ আস্তে আস্তে বাইকটা চালাতে আরম্ভ করলো, না হলে আবার কোথায় হার্ড ব্রেক মারতে হবে, তারপর আবার মেয়েটা নানান অভিযোগ করবে। তাই ঈশান বুঝে শুনেই আস্তে আস্তেই বাইক চালাচ্ছিল। এর মাঝখানে ঈশানের মনে হতে লাগলো, বন্ধু তার বোনের দায়িত্ব দিল, তাহলে কি তার বয়ফ্রেন্ড নেই? মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে আসা যাওয়া করলেই তো হতো, নাকি বন্ধু এসব বিষয় জানে না? বিষয়টা জিজ্ঞেস করতেই ঈশান বলতে লাগলো, আপু, আপনার ভাইয়ের তো একটা ব্যবস্থা হয়ে গেল। আপনি ভাইয়ের থেকে বয়সে সিনিয়র, তারপরও আপনার যে এখনও বিয়ে হলো না, আপনার জন্য কি ছেলে টেলে দেখবো নাকি? এরপর তো আবার আপনার সিরিয়াল, নাকি আপনার জন্য কে আছে? ঈশানের কথাটা মনে হয় ভদ্রমহিলার পছন্দ হলো না, যার জন্য বাইকের লুকিং গ্লাসে দেখতে পেলেও মেয়েটা বিরক্তিকর চোখে তাকিয়ে আছে। এবার ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, না, মানে আসলে আজকালকার যুগে এত সুন্দর আর পারফেক্ট একটা মেয়ের কিনা বয়ফ্রেন্ড নেই, সেটা নিয়ে ভেবেই আমার অদ্ভুত লাগছে। নাকি এসব আমাকে জানতে দিতে চাইছেন না? ঠিক আছে, আমি মেহেদিকে বলবো না আপু। আর আজকের পর থেকে এমনিতেও মেহেদির সাথে যোগাযোগটা খুব কম হবে। ওদেরই খোঁজখবর নেব নাকি এসব বিষয়ে বলবো সেটাই ভাবছি। এখন আপনি বলুন, আপনার কেমন ছেলে পছন্দ? আর যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে বলতে পারেন, কারণ আমি এই নিয়ে 4-5টা বিয়ে দিয়ে ফেললাম। আর আপনি আমার বন্ধুর বড় বোন, তার উপর বন্ধুর অবর্তমানে তার বোনের জন্য একটা দায়িত্ব কর্তব্য আছে তো। তুমি এত বেশি কথা বলো কেন সব বিষয়ে? তোমাকে কে বলেছে আমার বয়ফ্রেন্ড আছে? আর আমি ওই সব আবর্জনা রাখি না। আর আজকালকার দিনে ছেলেগুলোকে বিশ্বাস করা যায় না। এই তো বললেন একটা ভুল কথা। আপনারা দেখে দেখে নেশাখোর আর মেয়ে বা ছেলেদের প্রেমে পড়বেন, তারপর উল্টাপাল্টা কাজ করে বেকআপ করে দিলে তাতে সব ছেলেরাই খারাপ হয়ে গেল। তবে তা নয় তো কি? তা হবে কেন? আসলে আপনারা ভুল মানুষকে ভুল সময়ে ভালোবেসে ফেলেন, এই জন্যই আপনাদেরকেই বিপদে পড়তে হয়। আমাকেই দেখুন, আমার মতো ভালো একটা ছেলের আজ 25 বছর বয়সে এসেও কিনা একটা গার্লফ্রেন্ড নেই। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? এই জন্য আমার মনে হয় মেয়েদের চয়েস খারাপ, আর না হলে ভালো ছেলেদের দেখতে পায় না। আমার সাথে কেউ প্রেম করলে আমি তো তাকে বিয়ে করে ছাড়বো। এই আপনার ভাইয়ের কথাটাই ভাবুন। আজকে 3 বছর যাবৎ সম্পর্কে আছে, কই যাকে ভালোবেসেছে তাকে কখনো ঠকিয়েছে? উল্টো মেয়েটার বাসাতে বিয়ের কথা হতেই এত সাহস নিয়ে বিয়েটা করে ফেললো। তাহলে আপনি সব ছেলেদের খারাপ বললেন কেন? আর কোথায় সব ছেলেরা এত খারাপ হলো? হ্যাঁ, তুমি বেশ গুছিয়ে কথা বলতে জানো। কিভাবে কোথায় কথা বলতে হয় বেশ ভালোই শিখেছো দেখছি। কয়টা মেয়েকে পাঠিয়েছো এই পর্যন্ত? আমি পাগল নাকি মাথা খারাপ? এগুলো যদি বাসা থেকে জানতে পারে, আর বিশেষ করে ছোট বোনটা জানতে পারলে একদম হাড় মাংস জ্বালিয়ে খাবে। এসব বিষয়ে আমি কল্পনাও করে দেখি না। তাছাড়া বাসা থেকে বলেছে খুব শীঘ্রই বিয়ে করাবে। বন্ধু যেহেতু করেই ফেললো, এইসব বিষয় যদি জানতে পারে তাহলে খুব শীঘ্রই আমার জন্য মেয়ে দেখবে। কেন? আমার ভাইয়ের জন্য কি তোমার বিয়েটা আটকে ছিল? তা অবশ্য নয়, তবে মেহেদিকে আম্মু খুব ভালো করে চেনে। আম্মু আগেই ভেবে রেখেছে আমাদের পরপরই বিয়ে করাবে, মানে একজনের বিয়ে হলে আরেকজনকে বিয়ে দিবে। তাছাড়া মেহেদিকে আম্মু নিজের ছেলে বলেই ভাবে, সেজন্য মাঝে মধ্যে বলে 2 বন্ধু পরপরই বিয়ে করবে। আর আজকে আপনার ভাইয়ের একটা হিল্লা হয়ে গেল। যাই হোক, অনেক কথা বললাম, আপনি আবার আমাকে বাচাল ভাববেন। তবে আপু, আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমি আপনাকে হেল্প করতে পারি। কি হেল্প? আপনার ভাই দায়িত্ব দিয়ে গেল না আপনাকে নিয়ে যাবার আর নিয়ে আসার। আপনি যদি চান কলেজে কিংবা যেখানে যান সেখানে আপনাকে ড্রপ করতে পারি। তার প্রয়োজন হবে না, আমি আব্বুর সাথেই চলে যাব। তোমাকে এসব নিয়ে এত চিন্তা করতে হবে না। সেটা আপনি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ হলে বলে দেবেন। আপনি লজ্জায় আমার সাথে যেতে পারবেন না, না হলে আপনার ভাই আমার সাথে রাগারাগি করবে। ঈশান গাল ফুলিয়ে রেখে মেয়েটার বাসার সামনে আসলো। তারপর হুটহাট করে মনে হতে লাগলো যে বাসার ভেতর না যাওয়াটাই ঠিক, তাই মেয়েটাকে নামিয়ে দিয়েই চলে গেল। কারণ মেয়েটা ওর দিকে তাকিয়েছিল, তবে কিছু বলল না। আর ভদ্রমহিলা ওকে ভেতরে যাওয়ার কথাও বলেনি। ঈশান বাসায় চলে আসে। সেদিনের মতো দিনটা কোনো রকমে কাটলো। রাতে খাওয়া দাওয়ার সময় বারবার করে ভাবছিল বন্ধু তার বউকে নিয়ে কোথায় গেল কে জানে। তবে বন্ধুর বিয়েটা দিয়ে আসার পর থেকে বন্ধুর বোনের কথা বারবার মনে পড়ছে। এত সুন্দর একটা মেয়ে, তার কিনা বয়ফ্রেন্ড নেই। মেয়েটা দেখতে একদম পুতুলের মতো। ওনাকে বউ করে সাজালে মনে হবে একদমই পুতুল, যাকে বলে সুইট আর কিউটের ডিব্বা, আগুন সুন্দরী। এজন্যই হয়তো বদমাইশ ছেলেগুলো পেছনে পড়ে আছে। যাই হোক,
ঈশান খাওয়া দাওয়া করে রুমে আসলো। একটু বাদে বন্ধুদের সাথে গ্রুপ কলে আড্ডা দিল। অনেকেই জানতে পেরেছে মেহেদি বিয়ে করে নিয়েছে পালিয়ে গিয়ে, আর সেসব বিষয় নিয়েই বেশ হাসাহাসি করছিল। বন্ধুরা যে যার দৃষ্টিকোণ থেকে এক একজন এক এক ধরনের কমেন্ট করছিল। এর মাঝে ঈশান বলছিল এরপর কার কার সিরিয়াল, আর কেউ পালিয়ে বিয়ে করতে চাইলে যেন বলে দেয় আগে থেকেই। পরদিন ঈশান কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন ঈশানের একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে খেয়াল করে দেখলো মেহেদির আম্মুর নম্বর থেকে কল আসছে। আন্টির কল আসতে ঈশানের মাথায় ঘুরপাক খেতে লাগলো। আন্টি আবার জেনে গেল না তো আমি ওনার ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেছি? তাহলে পিঠের ছাল চামড়া তুলে ফেলবে। আর ওই মহিলাটা আবার বাসায় গিয়ে বলে দিল না তো? এত ভয় পাচ্ছিস কেন? রিসিভ করে কথা বল। আন্টি তো অন্য কিছু বলতেও পারে। সব সময় এত নেগেটিভ চিন্তা আসে কেন তোর? পজিটিভ চিন্তা করলেও সেটা নেগেটিভ হয়, আবার নেগেটিভ চিন্তা করলেও তো আর কথাই নেই। যাই হোক, ফোনটা রিসিভ করছি, কেউ কথা বলিস না, দেখি কি বলে। ঈশান কল রিসিভ করে ভদ্রতার সহিত মেহেদির আম্মুকে বড় সড় সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? জি আন্টি, ভালো। আপনি এই সময় কল করলেন যে, কোনো সমস্যা হয়েছে আন্টি? আসলে কাল থেকেই তোমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে ওই মেয়েটার সাথে পালিয়েছে। তোমার আঙ্কেলকে ওই মেয়েটার বাসায় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে মেয়েটাকেও পাওয়া যাচ্ছে না। তাতে আমরা ধারণা করছি মেহেদি হয়তো ওই মেয়েকে নিয়ে পালিয়েছে। এখন কি করি বলো তো? তোমাদের আঙ্কেল তো প্রচণ্ড রেগে আছে, তাই বলছিলাম কি তুমি কিছু জানো কি না, সেজন্য তোমাকে একটু বাসায় ডাকতে কল করলাম। তোমার সাথে একটু কথা বলতাম আর কি, বাসাতে আসলে। আন্টি, আমি কাল রাতে জানতে পারলাম মেহেদি এমন কাণ্ড করেছে, তবে আমার বিশ্বাস হয়নি। কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে ঘটনাটা সত্যি। আচ্ছা, আমি কলেজটা শেষ করি, তারপর বাসাতে আসবো একবার। ঠিক আছে বাবা, তুমি কিন্তু কলেজ শেষে অবশ্যই একবার বাসায় এসো। তোমার আঙ্কেল প্রচণ্ড পরিমাণে টেনশন করছি আর রেগে বকাঝকা করছে। ছেলেটা একবার বলতে পারলো না যে বিয়ে করবে, তাহলে মেয়ের বাসায় গিয়ে কথা বলতো। এমন করে হুটহাট করে পালিয়ে যাবার জন্য প্রচণ্ড পরিমাণে রেগে আছে। কোনো মতে মেহেদির আম্মুকে মিথ্যে বলে কাটিয়ে দেওয়া গেল। যাই হোক, ভদ্রমহিলা জানতে তো পারেনি। ঈশান ভেবেছিল মেহেদির বোন এসব বিষয় বাসায় গিয়ে বলে দিয়েছে, আর তাতেই ওদের আম্মু জানতে পেরেছে। কিন্তু তেমন কিছু হয়নি। যদি বলে দিত মান সম্মানের ফালুদা হয়ে যেত। আসলে মেহেদির আব্বু আম্মু অর্থাৎ আঙ্কেল আন্টি ঈশানকে অনেক ভালোবাসে, আর ঈশানের আম্মুর মতো ওকে আরেকটা ছেলে বলেই ভাবে। ছোটবেলা থেকেই দুজনের গলায় গলায় ভাব, যাকে বলে ল্যাংটাকালের বন্ধু। ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 4টে ক্লাস শেষ করে তারপর দুপুরের দিকে বন্ধুর বাসাতে চলে গেল। কলিং বেল দিতেই কেউ এসে দরজা খুলে দিল। সামনে যাকে দেখে তাকে দেখেই বেশ ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ বন্ধু সুইট কিউট আর হঠাৎ রেগে যাওয়া বোনটা দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে এবার মুখটু মুচকি হাসলো। হাসির মানেটা ঈশান বুঝতে পারল না, তবে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলতে লাগলো, আসো, ভিতরে আসো। ঈশান ভেতরে আসলো। তারপর মেয়েটা ওকে নিয়ে ডাইনিংয়ে এসে বসার কথা বলতেই ছেলেটা বলছিল। ঈশান ব্যাগটা সাইডে রেখে বন্ধুর বোনের দিকে একবার তাকালো। তারপর ফোনে টাইম দেখলেও 2টো বেজে গেছে। এর মাঝে আন্টি মানে মেহেদির আম্মু নিচে আসলো। ঈশানকে দেখে বেশ খানিকটা গম্ভীর চাহনিতে তাকিয়ে এসে সামনে বসে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, সামিরা মামনি, তুমি ওর লাঞ্চের ব্যবস্থা করো। ও বাসায় যায়নি, হয়তো লাঞ্চও করেনি। একবারে লাঞ্চ করে তারপর যাবে। এখন আর নাস্তা দিলাম না বাবা। সমস্যা নেই আন্টি, কিছু না করলেও হবে। আমি বাসায় চলে যাব, বেশিক্ষণ থাকবো না। আসলে আম্মু আর বোন একা আছে, আর সবসময় ওদিক দিয়ে বেশ ঝামেলা ঝঞ্ঝাট চলছে। এই আর কি, ছেলেপেলেদের আনাগোনা বেশি, বোনটাও বেশ ভয় পায় এসব। সেজন্য আব্বু বলে দিয়েছে যেন বেশিক্ষণ বাসার বাইরে না থাকে। বুঝতে পেরেছি, তারপরেও একটু সময় দাও। আসলে তোমার বন্ধুর বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। কোথায় গেছে, কি করেছে, তুমি কি জানো কিছু? আসলে মেয়েটাকে আমি দেখেছিলাম আমাদের বাসায় অনুষ্ঠানের সময়, তখন আমি কিছু জানতাম না। কিন্তু গত কয়েকদিন আগেই মেহেদি বলেছিল ওই মেয়েকে পছন্দ করে, কিন্তু ছেলেটা ওই মেয়েকে ভালোবেসে ফেলেছে, কিংবা আর তাকে নিয়ে পালিয়ে যাবে এমন কিছু তো বুঝতে পারিনি। যদি বুঝতো, আগে বুঝতে পারলে অবশ্যই ওর আব্বুকে জানাতাম।
আর এই বিষয়ে কথা বলতে বলতাম মেয়ের বাসায়। দেখো তো কি একটা ঝামেলা করে বসলো ছেলেটা। এখন তোমার আঙ্কেলকে কী করে বোঝায়? আচ্ছা, তুমি যদি জেনে থাকো তাহলে আমাদের বলো, আমরা ওদের বাসায় নিয়ে আসি, তারপর মেয়ের আব্বু আম্মুর সাথে কথা বলি, তারপর না হয় এসব নিয়ে একটা সমাধানে আসা যাবে। এবার ঈশান আন্টির দিকে তাকিয়ে থেকে ভাবলো এখন কি বলবে। এর মাঝখানে ওনার মেয়েটা এসে ঠান্ডা শরবত আর এক গ্লাস পানি দিতেই ঈশান একবার আপুর দিকে তাকাতেই উনি ইশারায় বারণ করলো যেন কিছু না বলে। ঈশানও ইশারাতে মেহেদির আপুকে আশ্বস্ত করলো, বলল, আন্টি, তলে তলে তোমার ছেলে এসব করার প্ল্যান করেছে আমি তা জানতামই না। আমি কালকে একটু বাইরের দিকে গিয়েছিলাম। তারপর বাসায় আসার পরই বন্ধুরা বলল যে মেহেদি নাকি ওই মেয়েটাকে নিয়ে ভেগেছে। আমি অনেকবার করে বলেছি তোমার ছেলেকে রিলেশনে আছে, সেটা বাসায় জানিয়ে দিতে। আমি জানতাম ওর সম্পর্কে আছে, কিন্তু মেহেদি আমাকে ভুলেও বলেনি এরকম কিছু করবে। আমি তোমাদের জানিয়ে দেব সেজন্য মেহেদি আমাকে বলেনি। এখন কি করে বলি বলো তো যে তোমরা আমাকে বিশ্বাস করছো না? আমি এর কিছুই জানি না। যদি জানতাম অবশ্যই তোমাদের জানাতাম। আমি হয়তো তোমাদের বলে দিব আর মেয়ের বাসাতে বিয়ের প্রস্তাব পাঠাতে বলবো বলেই মেহেদি আমাকে এসব জানায়নি। ও আচ্ছা, আমি আরও ভাবলাম তুমি সব কিছু জানো, তাই তোমার সাথে কথা বলি। এখন তাহলে কি করা যায় বলো তো? দেখাই যাক না আন্টি, বেশি দিন তো ছেলে বাইরে থাকতে পারবে না। টাকা পয়সা যখন ফুরিয়ে যাবে তখন তো বাসায় আসতেই হবে। টেনশন করো না এগুলো নিয়ে। আর আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, যোগাযোগ করতে পারলে অবশ্যই জানাবো। আচ্ছা আন্টি, আমি এখন উঠি। সে কি কথা, তোমার আপু লাঞ্চের ব্যবস্থা করলো আর তুমি শরবতটা খাও, তারপর ডাইনিংয়ে এসো। এত দূর থেকে এসেছো, দুপুরে না খাইয়ে বাসায় পাঠাবো নাকি? ছেলে চলে গেছে তাই বলে কি আর এক ছেলেকে অবহেলা করতে হবে? ভদ্রমহিলা এবার সামনে থেকে উঠে যেতেই ঈশান মুচকি হাসলো। শরবতটা খেয়ে একটু পানি খেতেই মেহেদির বোনটা একটু মুচকি হেসে বলতে লাগলো, ভালোই গুছিয়ে মিথ্যে বলতে পারো তুমি। ধন্যবাদ না বলার জন্য। আমি তো ভাবলাম তুমি আমার এরকম ইমোশনাল ডায়লগের কাছে একদম ভুলে যাবে। ভুলেও কিন্তু বলো না, তাহলে আব্বু তোমাকে ইচ্ছে মতো পেটাবে। সেটা আমি জানি। এখন অনেকেই রেগে আছে, কেউই এই বিষয়ে মানবে না। কয়েকদিন বাদে যখন ছেলে মেয়েদের দেখতে পাবে না তখন ঠিকই মেনে নেবে। এর মাঝে আন্টি আরেকবার ওদের ডাকতেই ঈশান গিয়ে খাবার টেবিলে বসতে দেখলো মাছ মাংসের অনেক পদ। ছেলেটা বসে নিজের হাতে বেড়ে নিয়ে খেতে আরম্ভ করলে তখন মেহেদির বোনটা ওর সামনাসামনি বসলো। ঈশান একবার ভদ্রমহিলার দিকে তাকালো, খাবার সময় একদম বাচ্চাদের মতো করে খাচ্ছে। এর মাঝখানে আন্টি ওর প্লেটে একটা বড় মাছের মাথা উঠিয়ে দিয়ে বলতে লাগলো, বলছিলাম কি বাবা, তোমাকে শুধু এই কথাটা বলার জন্য ডাকিনি, আরও একটা কথা বলার ছিল। বলতে পারো এটা তোমার কাছে আমি আবদার করছি, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। আন্টি, আমি না তোমার ছেলের মতো, আমাকে বলতে এত দ্বিধাবোধ করতে হয়? বলোই না কি বলবে। তুমি তো জানো তোমাদের আপুকে মেহেদি কলেজে নিয়ে যেত, নিয়ে আসতো। মেয়েটা যেখানে যেত ওকে ড্রপ করে দিত। এখন মেহেদি নেই, আর তোমার আঙ্কেলের ইদানিং বেশ খানিকটা চাপ চলছে কাজে। তার উপর কালকে ছেলের এরকম অবস্থা দেখে এরকম কাণ্ডের কথা জানতে পাওয়ার পর থেকে রেগে আছে। মেয়েকে বাসা থেকে বের হতে বারণ করে দিয়েছে, বারবার করে বলেছে এত পড়ালেখা করতে হবে না। এখন যদি বারবার করে বলা হয় মেয়েকে নিয়ে যেতে, নিয়ে আসতে, তাহলে দেখা গেছে রাগের মাথায় কলেজটাই ছাড়িয়ে দিবে। আর তোমাদের আপুও বেশ মন খারাপ করে আছে কালকে ভাই চলে যাওয়ার পর থেকে। তাই বলছিলাম কি, তুমি যদি এখন মেয়েটির জায়গায় কিছুদিন তোমাদের আপুকে একটু কলেজে নিয়ে যেতে, নিয়ে আসতে, এর মাঝে মধ্যে একটু বান্ধবীদের সাথে দেখা করতে যাই, তখন আর কি বেশি সময় লাগবে না। কলেজটা তো তোমাদের ওই, তুমি বাসা থেকে বেরোনোর সময় ওকে নিয়ে যাবে, আর বাসায় ফেরার সময় না হয় অর্ধেক রাস্তায় এসে যখন বাসায় চলে যাও সেখান থেকে মেয়েটাকে রিকশাতে তুলে দিলেই ও চলে আসতে পারবে। আন্টি, এই কথা এমন করে বলতে হয়? মেহেদির আপু কি আমার আপু নয়? আমি নিজের মতো করে আপুকে নিয়ে যাব, আবার নিয়ে দিয়ে যাব। তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না। তোমার মেয়েকে বলে দাও যেন আমার সাথে যেতে কোনো সংকোচ না করে, আবার অন্য 10টা মেয়ের মতো না ভাবে। তোমাদের এই ছেলেটা যে খুব ভালো সেটা ভালো করেই বলে দাও। মেহেদির আম্মু তার মেয়েকে অনেক কথাই বলল। ঈশান খাওয়া দাওয়া করে আন্টির থেকে বিদায় নিল। আসার সময় দেখলো বন্ধুর বড় বোন ওর দিকে কেমন করে যেন চেয়ে আছে।
ঈশানের মনে হলো যে এই কাহিনীটা একজন বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের হলে তাহলে ঠিক আছে, কিন্তু এই মেয়েটার এমন চাহনি কেন? হয়তো ওর গতিবিধি লক্ষ্য করছে। যাই হোক, ঈশান বাসায় চলে আসলো। তারপর আম্মু ওর এত দেরি দেখে বলতে লাগলো, কি সমস্যা তোমার? এত বাসার বাইরে দেরি করো কেন? কাল একবার গিয়েছো, আজ একবার দেখছি, এখন 4টে বাজে আসলে। এতক্ষণ অবধি বাসার বাইরে থাকতে হয়? আম্মু দেখো গিয়ে, কোনো মেয়ের সাথে এতক্ষণ ধরে আড্ডা মেরে আসলো, আর এখন এসে এখানে ব্যস্ততা দেখাবে। তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আজকাল মেয়েদের পেছনে ঘোরা হচ্ছে বুঝি? বোন, ফালতু কথা বলিস না তো। আসলে আম্মু, হয়েছে কি, মেহেদি না একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। যে মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, সে মেয়েকে কাল বিয়ে করে নিয়ে নাকি শহর ছেড়েছে। তাই ওর আম্মু বাসায় ডেকেছিল। সেখান থেকেই এইসব বিষয় নিয়ে কথা বলল, আর লাঞ্চ না করে আসতে দিচ্ছিল না। তারপর অনেক কথাই বলল, তাই আসতে গিয়ে দেরি হয়ে গেছে। আমি বলেছিলাম লাঞ্চটা করব না, কিন্তু ভদ্রমহিলা ছাড়লই না। বলো কি, এত কিছু হয়ে গেছে আর আমরা জানি না? তুমি সত্যি করে বলো তো, এর পেছনে তুমি নেই তো? আগে কিন্তু কয়েকটা বিয়ে এরকম করে দিয়েছো, এবার জাস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছো তুমি। আরে বাবা না, আমি থাকবো কেন? আমি তো কাল রাতে জানতে পারলাম, আর জানতে পারার পর অবাক হয়েছিলাম। ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড হয়ে জানায়নি, আবার না জানিয়ে অবশ্য ভালোই করেছে। জানতে পারলে দোষটা আমারই হতো। না জেনেই বারবার করে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যাই হোক, আমি রেস্ট নিচ্ছি, এখন আর খাবার খাবো না। তোমাদের যদি কিছু লাগে হয় বলো, আমি বিকেলে নিয়ে আসবো। এখন আর কোথাও যাচ্ছি না। তোমার কথায় কিন্তু আমার কেমন সন্দেহ হচ্ছে। ভাইয়া, তুমি কিন্তু খুব বেশি একটা সুবিধাজনক ছেলে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই তো সবসময় গোয়েন্দার মতো থাকিস, তোর কাজই এগুলো করা। সর সামনে থেকে, এখন আমাকে যেতে দে। ঈশান রুমে এসে ফ্রেশ হলো। রাতে বন্ধুদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা হলো। সেদিন রাত 12টার দিকে ঈশানের ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসলো। রিসিভ করে বুঝতে পারলো এটা মেহেদি। ঈশান দুজনের সাথেই কিছুক্ষণ কথা বলল, তারপর বলল যেন এসব বিষয় নিয়ে কোনো ঝামেলা কিংবা বাড়াবাড়ি না করে, আর মেহেদির বাসায় যেন না জানায়। ঈশান ওকে আশ্বস্ত করলো। পরদিন সকালে ঘুমিয়ে আছে, কারণ আজকে কলেজে যাবে না বলে ভেবেছিল। কিন্তু এমন সময় একটা আননোন নম্বর থেকে কল আসতে লাগলো। কয়েকবার করে ফোনটা পাওয়ার বাটনে চাপ দিয়ে কল সাইলেন্ট করে দিয়েছে। এর মাঝখানে বোনটা আসলো আর গায়ে ধাক্কা দিয়ে বলতে লাগলো, এই ভাইয়া ওঠ, তুই দেখছি একদম কুম্ভকর্ণের ছোট ভাই, আর কলেজে যাবি না? কলেজে না গিয়ে গিয়ে আর কতদিন এভাবে কাটাবি? সামনে এক্সাম, তোকে দেখছি মানুষ করা গেল না। দেখ না, কে যেন কল দিয়েছে। তুই দেখ, তোর যদি এত দরদ হয় তুই দেখ না, আমাকে জ্বালাচ্ছিস কেন? যা তো এখান থেকে। সুইটি উপায় না পেয়ে কলটা রিসিভ করলো। কানে দিতেই ওপার থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো, তাও আমার মেয়েলি কণ্ঠস্বর। কোথায় তুমি? আর কি করছো? এখনো আসছো না কেন? সুইটি হতভম্ব হয়ে গেল। একবার ভাইয়ের দিকে, তারপর একবার ফোনের দিকে তাকালো। আননোন নম্বর থেকে কলটা এসেছে, তাহলে কি এটাই ভাইয়ের প্রেমিকা, নাকি নতুন রিলেশনে জড়িয়েছে? কথাগুলো ভেবেই সুইটি বলতে লাগলো, ভাইয়া তো ঘুমাচ্ছে, কিন্তু আপনি কে বলুন তো? ও আচ্ছা, আমি যেই হই সেটা আমি বলছি না। তোমার ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো আমি কি, তাহলেই বুঝতে পারবে। মেয়েটার এমন একটা কথার কারণে বোনটার সন্দেহটা বেড়ে গেল। সুইটি বারবার তাড়াহুড়ো করে ঈশানকে ডাকতে লাগলো। এবার ভাইটা তাড়াতাড়ি করে উঠে বসে ওর দিকে তাকালো। বোন ফোনটা এগিয়ে দিয়ে রিভিল হাসতেই ঈশান ফোনটা নিয়ে কানে দিয়ে বলল। হ্যালো। ফোনের ওপাশ থেকে বলতে লাগলো, আমি তোমাকে কল করলাম আমাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য, আর তুমি এখনো ঘুমাচ্ছ? আম্মু কালকে বলে দিল, আর তোমাকে আজকেই আমার কল করে বারবার করে আসতে বলতে হচ্ছে। কতগুলো কল দিয়েছি দেখো তো। ও আচ্ছা, আমি এক্ষুনি আসি। আসলে ভেবেছিলাম আপনি আমার সাথে আসবেন না, সেই জন্য আর কি ঘুমাচ্ছিলাম। আর মেহেদিও নেই, সেজন্য কলেজে যাওয়ার কথা ভাবিনি। আমি এক্ষুনি আসি। ঈশান কল কেটে দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে যেতে গেলে বোনটা ওকে পেছন থেকে প্রশ্ন করলো, এই মেয়েটা কে ভাইয়া? সত্যি করে বল তো, এই মেয়েটা কে? এটা মেহেদির বড় আপু। বড় আপু নাকি প্রেমিকা? সত্যি করে বল তো। ইডিয়েট, ফালতু কথা বলিস না তো। মেহেদি পালিয়ে গেল না, তাই আন্টি বাসাতে ডেকে নিয়ে কাল তার মেয়েকে কলেজে আনা নেওয়ার করার দায়িত্ব দিল, তাই আর কি যেতে হবে। আসলে কাল আন্টি জোর করে বলছিল যেন আপুকে কলেজে নিয়ে যাই আর বাসাতে দিয়ে আসি। আর একা একটা মেয়ে
সেই জন্যই টেনশন করে। বড়লোকের মেয়ে বলে কথা। সত্যি বলছিস তো? তোকে মিথ্যা বলে আমার উপায় আছে? কিন্তু আমার কেমন সন্দেহ লাগছে। যাই হোক, যদি গার্লফ্রেন্ড না হয় তাহলে দূরে দূরে থাকিস। আবার প্রেম করে বসিস না বন্ধুর বড় বোনের সাথে, ঝামেলা হবে পরবর্তীতে। বন্ধু এসব বিষয়ে মানতে পারবে না, দেখিস। তোর যত সব আজগুবি কথা। কী সব বলছিস বোন? উনি আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? বন্ধুর বড় বোন মানে বুঝিস? তার উপর আমার থেকে বয়সে কত সিনিয়র। তুই যে কী সব আজে বাজে কথা ভাবিস। আমি সব সময় ঠিকই ভাবি, তোমরাই আগোরা আমাকে খালি থামিয়ে দিতে দাও। তোমাদের যে কাণ্ড কারখানা, তাতে আমার মনে হয় যে ঝামেলা তো একটা বাঁধবেই। বন্ধু একজনকে নিয়ে পালিয়েছে, তুমি আবার বন্ধুর বোনকে নিয়ে পালিও না। একটা চাটি মারবো ইডিয়েট। বন্ধুর বোন যে পরিমাণে রাগী, তার সাথে প্রেম ভালোবাসা করা সম্ভব না। ঈশান ফ্রেশ হয়ে আসলো। বোনটা নিজ হাতে ওকে নাস্তা খাইয়ে দিল। কোনো রকমে খেয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে বোনটার কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়ল। আধ ঘন্টার মধ্যে বন্ধুর বাসার সামনে আসতে দেখলো মেয়েটা বুকের ওপর হাত গুজে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশান এসে দাঁড়াতেই একবার ফোনটা বের করে দেখলো কলেজ শুরু হতে আর আধ ঘন্টার মতো সময় বাকি আছে। যেতেই 25 মিনিটের মতো সময় লেগে যাবে। ঈশান একটু দাঁত কেলিয়ে বলতে লাগলো, সরি আপু, আসলে আসতে গিয়ে লেট হয়ে গেল। একটু জ্যামে পড়েছিলাম। তার উপর আবার বোনটা না খেয়ে আসতে দিচ্ছিল না। উঠুন, 25 মিনিট সময় লাগবে। আর 5 মিনিট, তারপরেও হাতে থাকবে আপনার ক্লাস শুরু হতে। তোমার ঠিক যে কোনো টাইম সেন্স নেই। তুমি জানো আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি? আমি বললাম তো সরি। আমি জানতাম না কি আপনি ডাকবেন। আপনি যদি আগে থেকে ডাকতেন কিংবা বলতেন আপনি আমার সাথে যাবেন, তাহলে তো আমি অবশ্যই আপনাকে নিয়ে আসতাম, তাই না? এখন থেকে রোজ আসবো, আর কল করতে হবে না। মনে থাকে যেন, ভুলে যেন আমাকে রেখে কলেজে চলে যাওয়া না হয়। আর আমি ক্লাস শেষ করে ওয়েট করব। যদি ক্লাস শেষ করতে দেরি হয় তাহলে বান্ধবীর সাথে আড্ডা দিব। তুমি আমাকে এই নাম্বারে কল করবে। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ভদ্রমহিলা উঠে বসলো। কালকের মতো কাঁধে হাত রেখে বসতেই ঈশান কলেজের দিকে যেতে লাগলো। যাবার পথে তেমন কোনো কথা হলো না। ঈশান মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। ছেলেটা বেশ ভালোই বাইক চালাচ্ছে। সামিরা দেখছে। কলেজে ঢোকার মুখে মেয়েটা বলতে লাগলো, তুমি এত আস্তে চালাও কেন? আরো জোরে চালাতে চাও না? আসলে জোরে চালালে যদি আপনার অসুবিধা হয় তাই চালানি। তার উপর আবার বাইকের ব্যাক সিটটা দেখেছেন, উঁচু। ব্রেক করলে আপনি যদি গায়ের উপর এসে পড়েন আর বলেন যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, তাই আস্তে আস্তে চালাচ্ছি, যেন আপনি কোনো সন্দেহ না করেন আমাকে। এত ভদ্র সাজা হচ্ছে আমার সামনে। 2 দিন বাদেই দেখতে পাবো এই ভদ্রতা কোথায় থাকে। এখন থেকে তো রোজই দেখা হবে। কোথায় কোন মেয়ের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছ আর কোন মেয়ের সাথে কথা বলছো সবাই দেখবো আর জানতেও পারবে। কেন, আপনি কি আমার পেছনে গোয়েন্দার মতো লেগে থাকবে নাকি? ঠিক তা না, তবে তোমার সম্পর্কে সব কথা আমার কানে আসবে। বান্ধবীরা যদি দেখে তোমার সাথে, তাহলে নানান কথা বলতে লেগে পড়বে। ঈশান, কি কথা বলবে আপনার বান্ধবীরা? এই বলবে সেটা দেখতে কিউট, বয়ফ্রেন্ড কিনা, কবে থেকে রিলেশন শুরু করেছি, আরও নানান কথা বানিয়ে বলতে আরম্ভ করবে। এই আমাকে একটু খোঁচা মেরে আর কি। ওদের সবার বয়ফ্রেন্ড থাকলেও আমার নেই, সেজন্য এখন থেকে রোজ এসব নিয়ে আলোচনা হবে। তাই আপনি কি বলবেন? কি আর বলবো, বলবো তুমি ছোট ভাইয়ের জুনিয়র ফ্রেন্ড। এছাড়া আর কি বলবো? ঈশান মুচকি হাসলো। তারপর বাইক থামাতেই মেয়েটা নেমে গেল। যাওয়ার সময় কিছু বলল না। তখন ঈশান পেছন থেকে ডেকে বলল, আমি গেটের সামনে দাঁড়াবো, আপনি আমাকে মেসেজ করে দিলেই হবে। কেন, কল করলে সমস্যা আছে নাকি? কল করলে বন্ধুরা বলবে গার্লফ্রেন্ড কল করেছে, নাকি গার্লফ্রেন্ড জানতে পারলে ঝামেলা করাবে? আরে বাবা না, আপনি তখন কথা বলতে লজ্জা পাচ্ছিলেন, সেই জন্য এরকম কথা বললাম। আসলে প্রথম প্রথম লজ্জা লাগছে। 2 দিন পরের থেকে যখন মনে হবে তুমি আমার ছোট ভাই, তখন থেকে আর এসব মনে হবে না। ঈশান বন্ধুদের কাছে চলে আসলো। বন্ধুরা ওকে এমন করে দেখে খানিকটা অবাক হলো। তখন শুভ বলতে লাগলো, তাহলে শেষ পর্যন্ত বন্ধুর বোনের দায়িত্বটা পেয়েই গেলি, নাকি নিজে থেকেই ভদ্রমহিলা তোকে ডেকেছিল? আজকে নিজে থেকে ডেকেছে, তবে কালকে আন্টি তার মেয়ের দায়িত্ব দিয়ে গেল, আর তার আগের দিন তো বন্ধু দিয়েছে, দেখতেই পেলি। এখন আর কি নিয়ে যাওয়া নিয়ে আসা। তোর কপাল মাইরি, ভাইকে পালিয়ে যেতে সাহায্য করলি, আর বোনের দায়িত্ব এসে কাঁধে পড়লো। এরপর দেখবি বন্ধুর বোনেরও বয়ফ্রেন্ড বেরোবে, তার সাথে তোর দাঁড়িয়ে থেকে মেয়েটাকে বিয়ে দিতেও হবে। আছে কি না সেটা তো জানি না, তবে এত সুন্দরী মেয়ের পেছনে হাজারখানি ছেলে লাইন লেগে আছে সেটা মনে হয়।
ছাড়, ওসব কয়েকদিন গেলে এমনিতেই জানা যাবে। আমি বলি কি, আপু তো দেখতে সুন্দরী আছে, তুই না হয় আপুর সাথে একটা সুযোগ নিয়ে দেখ। এই কথা একবার বলেছিস, আর কখনো বলবি না। বন্ধুর বোন এসব কিছু ভাবাটাও অন্যায়। তাছাড়া মেহেদি এখন হয়তো এসব বিষয় নিয়ে কিছু বলবে না, কিন্তু যখন জানতে পারবে সত্যি আমাদের রিলেশন চলছে, আমরা একজন আরেকজনের প্রতি দুর্বল, তখন এইসব বিষয় নিয়ে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হবে। আর আমি চাইছি না বন্ধুর বোনের জন্য বন্ধুর সাথে সম্পর্কটা নষ্ট হোক। জানিস তো, তোদের আগে থেকেই সেই ছোটোবেলা থেকে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব। এই সামান্য বিষয়ের জন্য ওর সাথে সম্পর্ক নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। তোকে আমি ট্রাই করার জন্য বলে দেখলাম। আসলে মেহেদির কপাল ভালো যে তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছে। এত সুযোগ থাকা সত্ত্বেও বন্ধুর বোনের দিকে নজর দিসনি তুই। এগুলো আমার ডিকশনারিতে পড়ে না। আমি ভাবছি অন্য কথা, যে মেহেদি ভবিষ্যতে কি করবে না করবে, তার উপর ছেলেটা কি ওই চাকরিটা করতে পারবে কিনা। একটু কষ্টের, তবে বড়লোকের ছেলে তো, তাই পেরে উঠবে না। তুই হলে না হয় এসব ভেবে দেখা যেত। সবাই ক্লাসে চলে আসলো। তারপর ক্লাসগুলো করতে লাগলো। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা মুহূর্তে ঈশানের বন্ধুর বোনের কথাটা বারবার করে মাথায় ঘুরপাক খেয়েছে। অন্যদিকে সামিরাও ক্লাসে মনোযোগ দিতে চাইছিল, কিন্তু এর মাঝখানে বারবার করে মনে হতে লাগলো ওই ছেলেটার চেহারাটা চোখের সামনে ভাসছে। ঈশান ছেলেটা সত্যিই খুব হাসি খুশি, বেশ হেসে কথা বলে সবার সাথে। ওর ভাইকে 2 দিন আগেই কত হেল্প করলো। ছেলেটা এতবার করে ওদের বাসায় গিয়েছে, কিন্তু সামিরা বারবার ওর সামনে না আসলেও কয়েকবার করে দেখা হয়েছে। তারপর তেমন করে কথা বলেনি। আর শেষ কয়েকটা দিনে ওর সাথে বেশ ভালোই কথা হচ্ছে। আবার গতকাল রাতে ভাই যখন কল করলো তখন বলল বন্ধুর সাথে যেন আসা যাওয়া করে। এসব বিষয় ভাবছিল সামিরা। এর মাঝখানে কখন ক্লাস শেষ হয়ে গেছে আর স্যার বেরিয়ে গেছে, সামিরা টেরও পায়নি। ওকে এমন করে আকাশ পাতাল ভাবতে দেখে একটা বান্ধবী এবার একটু ধাক্কা দিয়ে বলতে আরম্ভ করলো, কি হয়েছে রে তোর? আজকাল দেখছি যে খুব বেশি মনোযোগ দিয়ে কিছু একটা ভাবিস, আর আজকে আসার পর থেকে দেখছি কি সব চিন্তা ভাবনা করছিস। তোর দেখছি হেসে দাঁত খুলে পড়ার মতো অবস্থা। আমাদের সামিরা ম্যাডাম মনে হয় প্রেমে পড়েছে। দেখলাম একটা ছেলের সাথে বাইকে করে আসলো আজকে। তবে আগেও কয়েকবার ওই ছেলেটাকে দেখেছি ওর ভাইয়ের সাথে। বলিস কি রে, সত্যি নাকি ঘটনাটা? সত্যি করে বলতো, ছেলেটা কে? আমারও কেমন সন্দেহ লাগছে তোকে এমন করে ভাবতে দেখে। বারবার কেন মনে হচ্ছে যে প্রেমে পড়লেও পড়তে পারিস। তুই তো প্রতিনিয়ত বলিস তোর বয়ফ্রেন্ড নেই, কাউকে পছন্দ নেই, তাহলে আজকে আবার কি এত ভাবছিস? আচ্ছা, আজকে এই ছেলেটা কি তোকে নতুন প্রপোজ করেছে? রাজি হয়েছিস? বান্ধবীদের কথাতে হুঁশ ফিরতেই ঈশান বেশ খানিকটা বিরক্তি নিয়ে ওদের দিকে তাকালো। এবার বান্ধবীরা ওকে থেকে থেকে আবারও বিষয়টা বারবার জিজ্ঞেস করতে তখন সামিরা বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, তোদের মাথায় কি সব আজে বাজে চিন্তা? আসলে এই ছেলেটা আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, ওর সাথে আম্মু পাঠালো। তাছাড়া তোর তো জানিসই ছোট ভাইটা একটা মেয়েকে পছন্দ করতো, তার সাথে বিয়ে করে নিয়ে পালিয়ে গেছে। এখন কার সাথে আসা যায় করব, তাই আম্মু ওর সাথেই পাঠালো। কচি খুকি, কিচ্ছু বোঝো না তাই না? তুমিও যে তলে তলে ছেলেটার প্রেমে পড়েছো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আম্মু পাঠালো আর তুমি চলে আসলে মামনি। আমি জানতাম যে তোরা এসব বিষয় নিয়ে আমাকে সন্দেহ করবি। আমি ঈশানকে এই বিষয়টা বলেছিলাম, আর সেটাই হলো। আসলে তোরা যেটা ভাবছিস তেমন কিছুই না, ও আমার ছোট ভাইয়ের মতো, তাই ওকে নিয়ে এসব ভাবা আমার পক্ষে সম্ভব না। আজকে ভাবা সম্ভব না, সামনে সম্ভব হবে। তাছাড়া ছেলেটা দেখতে হেব্বি কিউট, তোর সাথে মানাতে ভালো। তোর আর ওর বয়সের ডিফারেন্সটা বোঝার ক্ষমতাটা কারোর থাকবে না যদি পাশাপাশি দাঁড়াস দুজনে। আর এইসব বয়স টয়স আজকাল কোনো ফ্যাক্ট করে না। ছেলেটা দেখতে শুনতে ভালোই। আমিও কয়েকবার ওকে কলেজে দেখেছি। মেয়েদের সাথে তেমন কথা বলে না, তবে তুই চাইলে ওর সাথে সম্পর্ক জড়াতে পারিস। ছোট ভাইয়ের ফ্রেন্ড বলে কি ওর ছেলে নয়? নাকি ছেলেটা দেখতে খারাপ? এত কিউট একটা ছেলের সাথে আমি হলে তো প্রথম দিনই প্রপোজ করে দিতাম। ছেলেটাকে দেখতে শুনতে ভালোই মনে হয়। তারপর তোর ভাই তো ওকে খুব ভালো করেই চেনে। ওর সাথে সম্পর্ক হলে তোর ভাইও তোকে হেল্প করবে। এটা নিয়ে এত অদ্ভুত চিন্তা ভাবনা করার কি আছে? আজকাল কতই হচ্ছে ছোট ভাইয়ের ফ্রেন্ডের মানুষ বিয়ে করছে। তাহলে তুই কেন ছোট ভাইয়ের ফ্রেন্ডকে বিয়ে করতে পারবি না? আর আমি তো শুধু রিলেশনের কথা বলছি। প্রেম ভালোবাসাটা আগে, তারপর তো বিয়ের চিন্তা। তোদের যা ভাবার ভাবতে পারিস,
আর যা বলে বলতেও পারিস, তবে আমাদের মাঝে তেমন কিছু নেই। তোরা যদি ভেবে থাকিস তাহলে সেটা ভুল। কিছুদিন বাদেই দেখবি আমার ছোট ভাই যখন ফিরে আসবে তখন আব্বু আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। তাহলেই তোরা বুঝতে পারবি এর সাথে না আমার বিয়েটা অন্য কারোর সাথে হচ্ছে। আর সম্পর্কের বিষয়ে আমার তেমন বিশ্বাস নেই। বিয়েটা পবিত্র, তাই সেখানে অদ্ভুত বন্ধন থাকে যেটা ওপরওয়ালা টিকিয়ে রাখে। আর এসব প্রেম ভালোবাসা বিয়ের আগে মানুষের হাজারটা থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে এসব মানুষ মনে রাখতে পারে না। দেখা গেল ওর গার্লফ্রেন্ড আছে, আমার সামনে তো বলছে নেই, কিন্তু পরবর্তীতে জানা গেল আছে। ছেলেটাকে নিয়ে ভেবে দেখতে পারিস। তাছাড়া যদি পছন্দ হয় তাহলে সময় নিয়ে ভাবিস। আমরা জোর করছি না, আমরা সবাই রিলেশনে আছি। তোর নেই আর তুইও কাউকে পছন্দ করিস না। এমন কিছু হবে না, তোরা শুধু শুধু এমন কিছু ভাবছিস। যাই হোক, পরবর্তীতে দেখা যাবে যে তোমরা প্রেম ভালোবাসা করে বসে আছো। এখন মনে হচ্ছে যে আমরা এরকম কিছু বলছি, কিন্তু ভবিষ্যতে ঠিকই সত্যিটা জানতে পারতো। সময় থাকতেই সুযোগের সদ্ব্যবহার করো। এত ভদ্রতা দেখাতে নেই মামুনি। যেটা তোমার সাথে যায় সেটাই করো। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি ছেলেটার উপর দুর্বল হও, ওকে এড়িয়ে যাস না, কারণ নিজের সাথে এরকম অপরাধ করাটা উচিত নয়। মন থেকে যখন মনে হবে সাথে তুই ওর সাথে থাকতে পারবি, ভালোবাসতে পারবি, তাহলে ভুলেও এড়িয়ে যাস না। সামিরা বান্ধবীদের দিকে বিরক্তি নিয়ে তাকালো, তারপর বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে। এসব নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। সেদিন ক্লাস শেষ করে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এর মাঝখানে সামিরা আপুর নম্বর থেকে কল আসলো। রিসিভ করে উঠে দাঁড়িয়ে সবাইকে বলল, তোরা থাক, আমি আপুকে বাসায় পৌঁছে দিয়ে আসি। দেখলে যদি আড্ডা দিস আমাকে ডেকে নিস। বন্ধুরা হ্যাঁ সূচক উত্তর দিলে ঈশান চলে গেল। ওদের একটা বন্ধু হেসে বলতে লাগলো, এই শালা দেখিস নিঘাত কোনো বন্ধুর বোনের প্রেমে পড়বে। যদি না পড়ে তাহলে আমার কাছে বলিস, আমি তোদের সবাইকে 500 করে লোড করে দিব। প্রেম হলে অবশ্য দুজনের কমিউনিকেশনটা বেশ ভালোই জমবে। আপু সিনিয়র আর ঈশান জুনিয়র, আর একটু রাগী। তার উপর আবার যখন দেখা যাবে যে দুজনের মাঝে প্রেম ভালোবাসা হয়েছে, তখন মনে হবে যে এসব কোনো ফ্যাক্ট না, কারণ প্রেম ভালোবাসার মাঝে বয়সটা কোনো ম্যাটার করে না। তবে আমি ভাবছি যদি সম্পর্কটা হয় এই মেহেন্দি, এই বিষয়টা নিয়ে ঠিক কেমন রিয়্যাক্ট করবে। রিয়্যাক্ট করবে কেন? তাছাড়া বন্ধুর বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে। ওর সাধ্য ছিল ঈশান ওকে হেল্প না করলেও বিয়েটা করার। সেখানে ওর বোনকে যদি ঈশান প্রপোজ করে কিংবা তার সাথে সম্পর্কে জড়ায়, ওর তো উচিত দাঁড়িয়ে থেকে বোনের বিয়েটা বন্ধুর সাথে দেওয়া। নিজের বেলায় সবাই 16 আনা ভাবে বন্ধু। এসব নিয়ে এখন হয়তো তোমার মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে দেখবে এগুলো কিছুই হবে না। তখন মেহেদি ঠিকই বেঁকে বসবে। যদি তেমন কিছু হয় তাহলে আমরা আছি কি করতে, আমরা ওদের আটকে দেব। এসব নিয়ে তোদের এত ভাবতে হবে না। বন্ধু, সে তো হেল্প করতেই হবে, কিন্তু ছেলেটা যে বদমেজাজি, তাতে দেখা গেছে মেহেদি ঈশানের সাথে ঝামেলা করে বসেছে। নিজের বোনের বেলায় তখন একেবারে সাধু সন্ন্যাসী হয়ে যাবে। ঈশান কলেজ গেটের সামনে আসতেই মেহেদির আপু এসে ওর বাইকের উপর উঠে বসলো। সবাই ওদের দিকে তাকিয়ে রইল। সিনিয়র জুনিয়র যাচ্ছে দেখে হয়তো নানান কথা বলবে। বিষয়টা নিয়ে সন্দেহ হতেই তখন ভদ্রমহিলা ঈশানকে বলল, আচ্ছা আপু, আপনার কোনো সমস্যা হবে না তো যদি মানুষ এইসব বিষয় নিয়ে ঝামেলা করে কিংবা আজে বাজে কথা বলে? যদি জিজ্ঞেস করে আপনার সাথে প্রেম ভালোবাসা আছে কিনা, আমার কিংবা সম্পর্ক চলছে কিনা? জুনিয়র আর সিনিয়রকে একই সাথে বারবার করে যেতে আসতে দেখলে এসব বিষয়ে কথা বলাটা স্বাভাবিক। এতে এত হাইপার হওয়ার কিংবা এত টেন্সড হওয়ার কিছু নেই। আমি এসব নিয়ে ভাবছি না। মানুষ কি বলবে কি বললো সেটা নিয়ে আমাদের ভাবলে চলে না ঈশান। এখন চলো বাসার দিকে, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তার জন্য বাসায় কেন যেতে হবে? কোনো রেস্টুরেন্টে যাই। না না, ঠিক আছে, যেতে হবে না, বাসায় গিয়ে খাবো। আমি বাইরের খাবার তেমন একটা খেতে পারি না। বাইরের খাবার খেতে পারেন না নাকি? নাকি আমার সাথে যাবেন না সেটা বলেন। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার সাথে অন্য কোথাও যেতে চাচ্ছেন না। তুমি শুধু শুধু এসব বিষয় নিয়ে মন খারাপ করছো। আমি তেমনটা বলিনি ঈশান। সবাইকে সব কথা মুখে বলে দিতে হয় না। যেমন মানুষ আমাদের দেখলে বোঝা যাবে যে আমাদের মাঝে কিছু আছে কিনা, তেমনিভাবে আপনি না বললেও আমি বুঝতে পারছি এইসব বিষয়ের জন্য আপনি আমার সাথে যেতে চাইছেন না।
যাই হোক, ঠিক আছে, যেতে হবে না। আমি তো আপনাকে আর জোর করছি না। ঈশান বেশ স্বাভাবিকভাবেই বাইক চালালো। এই বিষয়টা নিয়ে সামিরা কেমন যেন লাগলো, কিছু বলতে পারলো না ছেলেটাকে। আবার কিছুক্ষণ যাবৎ চুপ রইল। বাসার সামনে আসতেই ঈশান মেয়েটাকে নামতে বললে মেয়েটা নেমে গেল, তবে বাসায় যাওয়ার কথা বলল না। ঈশান স্বাভাবিকভাবে চলে আসলো। বাসায় আসার পর থেকে সামিরার মাথায় ঘুরপাক খেতে লাগলো যে ছেলেটাকে এমন করে বলা, কিংবা ও যেমন করে ভাবলো তেমন করে তো সামিরা বলতে চায়নি, তাহলে ও এমন করে ভাবলো কেন? এইসব বিষয় নিয়ে যখনই চিন্তা করছে তখনই মাথাটা একদম হ্যাং হয়ে যাচ্ছে। বারবার করে মনে হচ্ছে ছেলেটা কি কষ্ট পেল, এইসব বিষয় নিয়ে মন খারাপ করলো। সারাটা দিন আর কোনো কাজে মনোযোগ দিতে পারলো না। সামিরা সন্ধ্যার মুখে পড়তে বসেছিল, তখনও মনটা শুধু এসব বিষয় নিয়ে বারবার কথাগুলো মাথায় আনছিল। আমরা সারাদিন যেসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, সেসব বিষয় আমাদের যেমন মনে পড়ে, তেমনি স্বপ্নেও ঠিক তাই দেখি। বেশ খানিকটা বসে থেকে সামিরার বেশ বিরক্তি লাগলো। রাতে ডিনারটা শেষ করে তারপর এসে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না। বিছানার এপাশ ওপাশ করলো অনেকক্ষণ যাবৎ। তারপর একটা সময় মনে হতে লাগলো ছেলেটাকে এমন করে বলাটা ঠিক হয়নি। তাই আর উপায় না পেয়ে এক প্রকার মনের বিরুদ্ধে গিয়েই ঈশানকে কল করলো। বারবার কল হতেই ঈশান 3 বারের মাথায় রিসিভ করলো। ওপাশ থেকে কোনো কথা বলল না। ঈশান চুপ করে রইল মিনিট খানিক। এমন করে থাকার পর ঈশান বলতে লাগলো, আপু, কিছু বলার জন্য কল করেছেন কি? এই রাতের বেলায় তো কোথাও বেরোবেন না, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তাহলে কিছু বলবেন কি? আসলে আমি তখন অমন করে তোমাকে বলতে চাইনি ঈশান, বিশ্বাস করো। অমন করে তুমি ভেবো না প্লিজ। কেমন করে বলতে চাননি? আর কি ভাববো না আমি? ও যে বলে না তোমার সাথে যেতে আমার লজ্জা লাগবে কিংবা যেতে চাইছি না, আসলে আমি এমন কিছু ভাবিনি। তুমি শুধু শুধু এগুলো চিন্তা করলে। ও আচ্ছা, আর আপনি ওসব কথা ধরে রেখেছেন? আমি তো এমনি এমনি মজা করে বলেছি, আর আপনি এসব বিষয়ে ধরে রেখে মন খারাপ করে আছেন। ওসব কথা ছাড়ুন, এখন বলুন খাওয়া দাওয়া করেছেন কিনা, আর কাল কলেজে যাবেন? আমি আপনাকে পৌঁছে দিব। আপু, এসব নিয়ে তো টেনশন করতে হবে না। সত্যি বলছো তো? তুমি আমার উপরে রাগ করে নেই তো? এসব বিষয়ে মন খারাপ করোনি? আপনি কি পাগল নাকি? আমি মন খারাপ করব কেন? এই সামান্য বিষয় নিয়ে আমি আবার মন খারাপ করতে যাব কি জন্য? না, তখন মুখটা কালো করে রেখেছিলে তো, তাতে আমার মনে হলো যে তুমি মন খারাপ করতে পারো, তাই আর কি বিষয়টা নিয়ে কথা বললাম তোমার সাথে। প্লিজ কিছু মনে করো না। কিছু মনে করবো? মনে করারই বা কি আছে আপু? তুমি জানো, অন্য কেউ হলে আমি তার সাথে যেতামই না। তুমি মেহেদির বেস্ট ফ্রেন্ড, সেই জন্য তোমার সাথে আমি আসা যাওয়া করছি। কিন্তু আমার সাথে যেতে আপনার ভয় লাগে না? ভয় কেন লাগবে? না, মানে আসলে অজানা একটা ছেলের সাথে যাতায়াত করেন, যদি আমি পথের মধ্যে আপনার কোনো ক্ষতি করে দিই? মানুষ চেনার মতো শক্তিটুকু আল্লাহ আমাকে দিয়েছে। নাহলে তুমি বলেছিলে না যে বাজে ছেলেদের পাল্লাই পড়ে মেয়েরা, আমিও তাই পড়তাম। সেই জন্যই হয়তো এতদিন সিঙ্গেল আছি, না হলে আজকালকার দিনে যে প্রেম ভালোবাসা সেসবে জড়িয়ে ঝামেলাই হতো। খুব ভালোই চিনতে পেরেছেন দেখছি আমাকে। যদি ভবিষ্যতে সত্যি কিছু করে বসি তখন কি হবে? তুমি যে আমাকে নিয়ে বাজে কিছু ভাববে না, আর সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কারণ তুমি তোমার বন্ধুকে কখনো কষ্ট দিতে পারো না, সেটা আমার ভাইটা খুব ভালো করেই সেদিন বলে দিয়েছে। ঈশান আরও একটু কথা বলে কলটা কেটে দিল। তারপর থেকে এমন করে চলতে লাগলো ওদের দিন। আর আজকাল রাতে সামিরা থেকে থেকে কয়েকদিন বাদে বাদে ঈশানকে কল করে। আর কয়েকদিন বাদে বললে ভুল হবে, গত 1 সপ্তাহ যাবৎ রাতেও কথা হচ্ছে দুজনের। প্রথমে সামিরা থেকে থেকে গ্যাপ দিয়ে কয়েকবার কল করলেও 7 দিন পর থেকে যেন এটা রেগুলার পরিণত হলো। ঈশানেরও কথা বলতে কেমন জানি ভালো লাগছিল, কিন্তু বুঝতে দিচ্ছিল না মেয়েটাকে। সামিরা আজকাল প্রতিদিন রাতের অপেক্ষা করে, কখন ঈশানকে কল করবে আর কখন ছেলেটার সাথে ওর কথা হবে। এইসব বিষয় নিয়েই মনটা কেমন যেন এলোমেলো অগোছালো হয়ে থাকে। প্রতিদিন সকালে মেয়েটা ওকে কল করবে, জানার চেষ্টা করবে যে ঘুম থেকে উঠেছে নাকি, আর না হলে গুড মর্নিং মেসেজ করবে। এখন যেন দুজনের রুটিন হয়ে দাঁড়িয়েছে কথা বলাটা। মাঝখানে কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে দুজনের প্রতি বিশ্বাসটা বেড়েছে। সামিরা জানে ঈশানার যাই হোক নিজের ক্ষতি করে হলেও ওর কোনো ক্ষতি হতে দেবে না, আর সেটার প্রমাণ সামিরা পেয়েছে। 1 মাসের মাথায় সেদিন সামিরা আব্বুর সাথে একটু শপিং মলে এসেছিল। ঠিক সেই সময়টাতে মনে হতে লাগলো ঈশানের মতো কাউকে একটা দেখলো শপিং মলে। বারবার করে ট্রাই করলো দেখার, তারপর শেষ পর্যন্ত দেখতে পেল।
আর 17 থেকে 18 বছর বয়সের একটা মেয়েকে ছেলেটার সাথে দেখা যাচ্ছে। আর মেয়েটাকে আগে দেখেছে বলে তো মনে হচ্ছে না, তবে ঈশানের হাত ধরে আছে আর বকবক করছে। ঈশানও নানান কথার উত্তর দিচ্ছে। এমন কিছু দেখে সামিরা তখনই ঈশানকে কল করতে চাইলো, কিন্তু আব্বুর সামনে কল করার সাহস হলো না, তবে মেসেজ করে দিল। কোথায় আছো তুমি? ঈশান একবার ফোনটা দেখে পকেটে ফোনটা রেখে দিল। সামিরা ভাবলো ওকে ছেলেটা ইগনোর করছে। বিরক্তি লাগলো প্রচণ্ড পরিমাণে। এই ছেলেটার অভ্যাস একটাই, এই যখন ব্যস্ত থাকবে তখন রিপ্লাই দেবে না, আর না হলে মেসেজ করলে সিন করে রেখে দেবে। সামিরা আবারও মেসেজ করলো। কি হলো, রিপ্লাই দিচ্ছ না যে? কোথায় আছো তুমি? ঈশান উপায় না পেয়ে মেয়েটাকে কল করলো। কল করে শুধু সালাম দিয়ে জানালো, আমি একটু শপিং মলে এসেছি কিছু কেনাকাটার জন্য। আমি পরে কল করছি আপনাকে। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ঠিকানা টেক্সট করে দিবেন, আমি চলে আসব। আর কোথাও যাওয়ার হলে একটু ওয়েট করুন, আমি আপনাকে জানাবো। সামিরার আব্বু একবার অবাক চোখে তাকালেও সামিরা স্বাভাবিকভাবে কল কেটে দিয়েছে। সেদিন বাসায় গিয়ে সামিরা রাতে আর ঈশানকে কল করেনি। ঈশান কয়েকবার কল করার পরেও মেয়েটা রিসিভ করেনি কলটা। ছেলেটা ভাবলেও সামিরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাত 12টার দিকে যে মেয়েটা ঘুমায় না, কারণ 11টা থেকে দুজনের কথা চলে প্রায় 1-2 পর্যন্ত। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, তবে ঘুমিয়ে পড়লে তো অবশ্যই ওকে মেসেজ করবে। আজকে তার কিছুই করেনি, যার জন্য ঈশানের অবাক লাগলো। যাই হোক, ঈশান অনেকক্ষণ ওয়েট করেছিল, কিন্তু মেয়েটা কল রিসিভ করেনি। পরদিন সকালেও কল করলো না। পরে ঈশান বারবার করে কল করার পর সামিরা তাও রিসিভ করেনি। ঈশান ভাবলো আজকে আর কলেজে যাবে না, তাই একাই চলে আসলো। কিন্তু কলেজে এসে দেখলো অন্য ঘটনা। সামিরা আপু তার বান্ধবীদের সাথে বসে আছে। তখনই ছেলেটা বেশ খানিকটা অবাক হলো। ঈশান মেয়েটাকে দেখেই বার কয়েক কল করলো। তারপরও সামিরা যখন রিসিভ করলো না, তখন নিজে থেকেই ওদের সামনে আসলো। সামিরা একবার তাকিয়ে থেকে বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ায় মনোযোগ দিলে তখন ঈশান প্রশ্ন করলো, আপু, কালকের বিষয়টা নিয়ে কি রাগ করে আছেন? কল রিসিভ করছেন না, মেসেজ দিলে রিপ্লাই দিচ্ছেন না, তার উপর আবার আজকে একা একা কলেজে চলে আসলেন যে? না, তোমার উপর রাগ করবো কেন? তোমার উপর রাগ করার আমার কি অধিকার আছে? তাছাড়া তুমি ব্যস্ত ছিলে তাই তোমাকে ডিস্টার্ব করিনি। ও আচ্ছা, তাহলে এখন কল করলাম ধরলেন না যে? ইচ্ছে হয়নি তাই ধরিনি। তোমার কল আমার ধরতে হবে কেন? তোমার সাথে আমার কি সম্পর্ক? আমি তোমার গার্লফ্রেন্ড নাকি হবু বউ যে তোমার কল রিসিভ করতে হবে? সবসময় আমাকে এমন করে ডিস্টার্ব কেন করতে থাকো? আমি যে আপনাকে ডিস্টার্ব করি সেটা জানতাম না, তবে আজকে জেনে গেলাম। আমি ভাবতাম আপনি আমাকে ফ্রেন্ড ভেবেই সব কিছু বলেন কিংবা আমার সাথে যাতায়াত করেন, কিন্তু আজকে থেকে যে আপনার আর এগুলোর প্রয়োজন নেই সেটা আমি ভাবতে পারিনি। আমি সত্যি সরি আপু, আমি ভাবিনি আপনি আমাকে হুটহাট করে এরকম একটা কথা বলবেন। আমি বুঝতে পারিনি, তাই ভুল করে ফেলেছি। জুনিয়র হিসেবে সিনিয়র প্রতি আমার একটা দায়িত্ব ছিল, সেটা এখন আর নেই। আপনার ভাইও বোধ হয় চলে আসবে খুব তাড়াতাড়ি, তাই এখন আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যাচ্ছি, ভালো থাকবেন আপু। সামিরা হুটহাট করে এমন একটা কথা বলে ফেলার কারণে এখন নিজেই থ হয়ে বসে রইল। বান্ধবীরা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছু জিজ্ঞেস করবে তার আগেই সামিরা সেখান থেকে এক প্রকার দৌড়ে চলেই গেল। ওয়াশরুমে গিয়ে মেয়েটা কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়েছে। বান্ধবীরা ক্লাসে এসে দেখলো সামিরা বসে আছে। তখন ওর সামনে এসে এক বান্ধবী বলল, থাকতে যখন পারবি না তাহলে এমন করে বললি কেন? তাছাড়া ছেলেটা কি খারাপ নাকি? তোকে মনে হয় পছন্দ করে। দেখলি না তুই এমন একটা কথা বলাতে ওর মনটা খারাপ হয়ে গেল। আমি এমন করে বলতে চাইনি। কালকে ওই একটা মেয়ের সাথে ঘুরেছে জানিস। আমি এসব বিষয় নিয়ে ওকে জিজ্ঞেস করবো তার আগেও আমাকে ব্যস্ততা দেখালো। ওই মেয়েটার সাথে ওকে দেখে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে। কেন জানি না, আমার কিছুই ভালো লাগছে না। কালকে থেকে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। এটা ভালোবাসার লক্ষণ, তুই কি সেটা বুঝতে পারছিস না? আর এখন এসে বলছিস তোর কিছুই ভালো লাগছে না? তুই এতটাও বোকা নোস সামিরা। কিন্তু ও তোর ছোট ভাইয়ের ফ্রেন্ড, তাই তো এটা কোনো ফ্যাক্ট না। তুই ওকে ভালোবাসিস সেটাই বড় কথা। ছেলেটা তোকে পছন্দ করে সেটা বলতে পারবে না কখনো, কারণ ও চাইবে না তোর সাথে সম্পর্কে জড়াতে, তাতে তোর ভাইয়ের সম্পর্কটা নষ্ট হোক। তুই চাইলে ওকে সবটা জানাতে পারিস। এখন ছেলেটা হয়তো তোর উপর রাগ করে আর তোর সাথে কথা বলতে চাইবে না, সেই জন্য ওর রাগটা ভাঙাতে হবে। সামিরা উপায় না পেয়ে গত 7টা দিন যাবৎ ভাবছে কি করবে আর কি করলে ভালো হবে।
সপ্তদিনের মাথায় সেদিন আর রাগ করে থাকতে পারল না। উপায় না পেয়ে ঈশানকে কল করলো। এই 7টা দিন দুজনেই যোগাযোগ ছিল না। সামিরার আম্মু অর্থাৎ মেহেদির আম্মু বারবার করে বলেছে ঈশান ওকে নিতে আসছে না কেন। তখন সামিরা জানিয়েছে ছেলেটা ব্যস্ততাই আসতে পারেনি। সপ্তম দিনের মাথায় যখন সামিরা ঈশানকে কল করলো তখন ছেলেটা কলটা রিসিভ করে সালাম দিয়ে চুপ করে রইল। তখন সামিরা নিজেই বলতে লাগলো, কোথায় আছো তুমি? আমার সাথে এক্ষুনি দেখা করো, আমি বাসায় আছি, আমাকে কলেজে নিয়ে যাও। কেন আপনাকে নিয়ে যেতে হবে কেন? আপনার তো বয়ফ্রেন্ড থাকতে পারে, কিংবা আপনার আব্বুও নিয়ে যেতে পারে। এই কয়দিন তো নিজের মতো করে ঠিকই চলে যেতে পেরেছেন, তাহলে আজকে আবার আমার প্রয়োজন হচ্ছে কেন? মেজাজটা খারাপ করে দিও না। 7 দিন যাবো তোমার সাথে দেখা হয় না, কথা হয় না, ভালো লাগছে না কিছু আমার, তোমার সাথে কথা বলতে চাই। মেয়েটার এরকম রাগের কারণ ঈশান বুঝতে পারল না। উপায় না পেয়ে মেয়েটা যখন কল কেটে দিল তখন এক প্রকার বিরক্তি নিয়ে বাসার সামনে আসলো। সামিরা দাঁড়িয়ে আছে। ঈশান এসে সামনে দাঁড়াতে মেয়েটা উঠে বসলো আর হুটহাট করে এমন একটা কাজ করলো সেটা কল্পনাও করতে পারেনি ঈশান। কারণ সামিরা প্রতিদিন ঈশানের কাঁধে হাত রাখলেও আজকে এই 7 দিন পরে এসে মেয়েটা ওর কোমর জড়িয়ে ধরলো এক হাতে। ঈশান ভাবলো রাগ করে আছে তাই এরকম কাজ করেছে, কিন্তু যতক্ষণে বোধগম্য হলো ততক্ষণে ওরা দুজনে মাঝ রাস্তায় চলে এসেছে। তারপরই সামিরা ঈশানকে প্রশ্ন করে বসলো, ওই মেয়েটা কে ছিল? সামিরা আপুর এমন কথা শুনে ঈশান সাথে সাথে ব্রেক করলো। ঈশান লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো মেয়েটার মুখটা কালো হয়ে আছে। তাই ঈশান অবাক হওয়ার মতো তাকালে সামিরা বলতে লাগলো, এত অবাক হওয়ার কিছু নেই। সেদিন যে মেয়েটার সাথে শপিংয়ে দেখলাম, যার জন্য আমাকে ইগনোর করলে, ওই মেয়েটাকে। ও আমার বোন, আপন বোন, আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন? আপনি নির্ঘাত ভেবেছেন এটা আমার গার্লফ্রেন্ড, তাই না? আস্তাগফিরুল্লাহ, শেষে কিনা আমার নিজের বোনকে নিয়ে সন্দেহ করলেন। আপনি সেদিন ওই সময় আমাকে জিজ্ঞেস করলে আমি আপনার সাথে দেখা করতাম। আপনি শপিং মলে ছিলেন, আমাকে একটাবার জানানো নেই। সামিরা বাইক থেকে নেমে দাঁড়ালো। ঈশান অবাক হলো খানিকটা, তারপরও প্রশ্ন করলো না কেন নেমে দাঁড়ালো। সামিরা নেমে গিয়ে ঈশানের হাত ধরে টেনে নামানোর চেষ্টা করতেই তখন ঈশানও নেমে দাঁড়ালো। এবার সামিরা ওর মুখোমুখি দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, দেখো ঈশান, আমি কি জন্য এরকম রাগ করেছি, কেন রাগ করেছি তোমাকে আজকে সেটা বলতে চাই। আমি 7 দিন যাবৎ ভেবেছি, অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। যেটা হয়েছে সেটা তোমাকে জানানো দরকার। কি হয়েছে সেটা তো বলবেন। আমি অনেক ভেবে দেখলাম তোমার প্রতি এত অধিকার কেন দেখাই, তোমার প্রতি সেদিন এত রাগ কেন করেছিলাম, আর এত কিছু নিয়ে কেনই ভাবছি। সব প্রশ্নের উত্তর একটাই, কারণ তোমার প্রতি আমার অনুভূতি আছে। জানি না কখন কিভাবে হয়েছে, তবে আমি এটাকে এড়িয়ে যেতে চাই না। আমি অনেক ভেবেছিলাম আর বয়সের দোহাই দেওয়ার চেষ্টা করেছি। তুমি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, এগুলো ভাবার চেষ্টা করেছি, কিন্তু এখন আর এসব সম্ভব হচ্ছে না। ঈশান প্লিজ মাঝেভাবে নিও না। আমি জানি তুমি আমাকে বারণ করে দিতে চাইবে, কিন্তু তুমি শুধু বলো তুমি আমাকে পছন্দ করো, আমি সবটা ম্যানেজ করে নেব। আপু, আপনি কি মজা করছেন নাকি আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি থেকে কি বলছেন আপনি নিজেও জানেন না। আপনি কি জানেন এসব মেহেদি জানতে পারলে কি? আমি জানি ও কষ্ট পাবে, কিন্তু আমার হাতে কিছু করার নেই। আমি ভালোবাসতে চাইনি তোমাকে, তারপরেও বাঁচতে বাধ্য হয়েছি। এটা কি আমার দোষ? আমি কি অন্যায় করে ফেলেছি ভালোবেসে, বলো? আপনি অন্যায় করেননি, তবে আমার মতো ছেলেকে ভালোবাসা আপনার ভুল হয়েছে। জুনিয়র একটা ছেলেকে আপনি ভালোবাসতে পারেন না, তাও সে আপনার ছোট ভাইয়ের বন্ধু। এসব আপনার ভাই জানতে পারলে কতটা কষ্ট পাবে ভেবেছেন? আমি ওকে আগে জানাবো, তারপর দেখো আমি বাসাতেও সবাইকে বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। ঈশান কি বলবে বুঝতে পারল না। মেয়েটাকে বাইকে উঠতে বলে তখন সামিরা বলতে লাগলো, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। যদি না বলো তাহলে আমি এখান থেকে কোথাও যাব না। আবেগের বশে উল্টাপাল্টা বলবেন না তো। আপু, এসব বাদ দিন আর কলেজে চলুন। ভালোভাবে মনোযোগ দিয়ে ভাবলে বুঝতে পারবেন যেটা ভাবছেন সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমাকে একটু বলো তো, আমি তোমার বন্ধুর বোন নাকি তোমার থেকে বয়সের সিনিয়র? এসব সবাই মানবে, আমি মানাবো সবাইকে। ঈশান বাইকে উঠে স্টার্ট করলো। মেয়েটা কান্না করতে করতে উঠে বসলো। তখন ঈশান রিকোয়েস্ট করে বলতে লাগলো, এসব নিয়ে পাগলামি করবেন না আপু। এই পাগলামি করলে আমাদের দুজনেরই কষ্ট পেতে হবে। মেহেদি যখন জানতে পারবে যে আপনার সাথে আমার সম্পর্ক, তখন ও ভাববে আমাকে বিশ্বাসঘাতক। ও নিজের বোনের দায়িত্ব দিয়েছিল আর আমি সেই সুযোগটা নিয়েছি। আমি ওকে কষ্ট দিতে পারবো না। আপনার মনে যদি তেমন কিছু থেকেও থাকে তাহলে আপনি সেটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। আমি কিচ্ছু বলবো না।
ভালোবাসাকে কেউ বলতে পারে না। তুমি আমাকে কেউ অন্য সব মেয়ের মতো ভাবছো? দেখো আমি আমি সব কিছু ঠিক করে দিব ঈশান। আপনার যা খুশি তাই করুন, এখন থেকে পাগলামি করবেন না, না হলে কালকে থেকে আপনার আনা নেওয়া করাটা আমার বন্ধ করতে হবে। বুঝেছি, তোমাকে বুঝিয়ে কাজ হবে না। যেখানে বোঝালে কাজ হবে সেখানেই বোঝাতে হবে। সামিরা সেদিন রাতে ওর ভাইকে কল করলো। মেহেদি কল রিসিভ করতেই সামিরা একদম বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাই বিষয়টা বারবার করে জিজ্ঞেস করলে সামিরা সব কথাই ওকে বলল। সব শোনার পর মেহেদি যখন চুপ করে রইলো তখন সামিরা কান্না করে দিয়ে বলতে লাগলো, ভাই বিশ্বাস কর, আমি না এমন কিছু চাইনি। আমি তোর ফ্রেন্ডকে ভালোবাসতে চাইনি, কিন্তু ছেলেটা এত ভালো, ওর প্রতি দুর্বল হয়ে গেছি। কীভাবে কী হলো আমি নিজেও জানি না। আমার মনের উপর কন্ট্রোল ছিল না। আমি আমি ভালোবাসতে বাধ্য হয়েছি ওকে। ভালোবাসা কি অন্যায় বল? তোর তোর ফ্রেন্ড বলে তুই সব জানতে পারলে রাগ করবি। ও তো দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিয়েছে, তাহলে তুই কেন আমাকে হেল্প করতে পারবি না? ও তো তোর দোহাই দিচ্ছে, বলছে তোর জন্য ও আমাকে ভালোবাসতে পারবে না, সব তোর জন্য হচ্ছে। তুই কি বুঝতে পারছিস না তোর আপু কষ্ট পাচ্ছে তোর ফ্রেন্ডের জন্য? মেহেদি কোনো কথা বলল না। বারবার করে আপু ঈশানকে ভালোবাসে সেটা বলতে লাগলো। ভাই কোনো কথা না বলে কল কেটে দিল। সামিরা কান্নায় ভেঙে পড়ল। গত সপ্তাহখানিক যাবৎ সামিরার সাথে ঈশানের দেখা হয় না, কারণ মেয়েটা বাসা থেকেই বের হচ্ছে না। সামিরার আম্মু অর্থাৎ আন্টিও ঈশানকে কল করছে না, হয়তো বাসা থেকে এসব বিষয়ে জানতে পেরেছে। ঈশানের মনটা খারাপ দেখে বন্ধুরা অনেক কিছুই জিজ্ঞেস করলো। ওরা আজ করতে পেরেছিল, তবে ঈশান কিছু বলল না। এক সপ্তাহ শেষে সেদিন রাতে মেহেদি ঈশানকে কল করে জানালো, ঈশান বাসা থেকে আব্বু আম্মু বাসাতে আসতে বলেছে, যোগাযোগ করেছিল, আমি নিজেই কল করেছিলাম, বলল বাসায় চলে আসতে। আব্বু বলেছে সবটা মেনে নিয়েছে, আর নীলার আব্বুকেও বুঝিয়েছে। আমি বাসায় আছি, খুব তাড়াতাড়ি একটা রিসেপশনের অনুষ্ঠান করে দুজনকে আবার নতুন করে বিয়ে দিবে বলছে। ঈশান বন্ধুর সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলল। মেহেদি বুঝতে পারলো যে বন্ধুর মনের অবস্থাও এতটা ভালো নয় যতটা ভেবেছিল। বন্ধু ওর বোনের জন্য মন খারাপ করে আছে, সেটা খুব ভালোভাবে বোঝা হয়ে গেল মেহেদির। ঈশান কলটা কেটে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অন্যদিকে মেহেদি ভাবছে এখন কি করা যায়। সকল জল্পনা কল্পনা কাটিয়ে মেহেদি দুদিন বাদে বাসায় ফেরে। ঈশানকে ওদের বাসায় আসার কথা বললেও ঈশান বাসায় আসেনি। অনেক আলাপ আলোচনা হলো, আর আলোচনায় নীলার পরিবার ছিল। কথা হলো দুদিন বাদে ওদের রিসেপশনের অনুষ্ঠান করা হবে। ঈশান আসেনি বলে মেহেদি নিজেই ওর সাথে দেখা করার জন্য কল করলো। ঈশান ওদের আড্ডার জায়গাতে ডাকলো মেহেদিকে। ঈশান সেখানেই বসেছিল। একটু বাদে মেহেদি সেখানে আসতেই দেখলো ঈশান বন্ধুদের সাথে বসে আছে। ঈশান বন্ধুকে দেখে দাঁড়াতেই মেহেদি এসে ওকে জড়িয়ে ধরলো। তারপর হেসেই সবার সাথে কথা বলল। এর মাঝে বারবার করে ঈশানের ফোনে কল আসছিল। মেহেদি পাশে আছে দেখে ঈশান বারবার কলটা কেটে দিচ্ছিল। ঈশানকে কল করে ইগনোর করতে দেখে মেহেদি বলতে লাগলো, কে কল করেছে? রিসিভ করো, কথা বলো। না না, তেমন কোনো জরুরি কল না, তোরা বল, আমি শুনছি, পরে ধরে নিব। জরুরি কল না হলে বারবার কল করে কেউ, কল রিসিভ করতে বলছি, রিসিভ করো। ঈশান তারপরও কল রিসিভ করলো না। এর মাঝে আবারও ফোনটা বাজতে লাগলে এবার মেহেদি ঈশানের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে লাউডে দিল। উপাস থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কল রিসিভ করছো না কেন তুমি? বারবার করে কল করার সত্ত্বেও এত ইগনোর কেন করছো আমাকে? তোমার এই অবহেলাটা আমি মেনে নিতে পারছি না। তুমি জানো না আমি অবহেলা সহ্য করতে পারি না। গত 7 দিন যাবৎ তোমার সাথে দেখা হয় না। তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা? তোমার সাথে কথা না বলে যেখানে থাকতে পারি না সেখানে তুমি আমাকে ইগনোর করে চলছো। তোমাকে ভালোবাসা কি এত বেশি অন্যায় হয়ে গেছে আমার জন্য? তোমাকে ভালোবেসে খুব বড় ভুল করে ফেললাম, তাই না ঈশান? উল্টোপাল্টা কিছু একটা করে বসবো, দেখবে তুমি, তখন বুঝতে পারবে আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবেসেছিলাম। এখন তোমার খুব অহংকার হচ্ছে না? আমি তোমাকে নিজে থেকে ভালোবেসেছি বলে তোমার সেটা বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হবে সেটা কয়েকদিন বাদেই আমি কিছু একটা করে ফেলবো। ঈশান মাথা নিচু করে রইল। মেহেদি একবার ঈশানের দিকে তাকিয়ে থেকে তারপর নিজের আপুর বলা কথাগুলো শুনতে লাগলো। ঈশান কথা বলছিল না, তাই সামিরা আবারও বলতে লাগলো, কি হলো? কথা বলবে না একটু আমার সাথে? প্লিজ বেবি, একটু কথা বলো। ভালো লাগছে না কিছু আমার। তোমার কণ্ঠটা একটু শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আর তুমি আমাকে ইগনোর করে চলছো। ঈশান প্লিজ চল না, আমরা আমরা এখান থেকে চলে যাই, দেখবে তারপর আব্বু আম্মু ঠিকই আমাদের ভাইয়ের মতো মেনে নেবে। ঈশান কোনো কথা বলল না।
মেহেদি কলটা কেটে দিল, তারপর ফোনটা বাড়িয়ে দিল। ঈশান কিছু বলার আগেই মেহেদি ওকে হাতের ইশারায় থামিয়ে দিল। ঈশান কথা বলতে চাইল, কিন্তু ছেলেটা সেখান থেকে চলে গেল। ঈশান যেটা চায়নি সেটাই হলো। ঈশানের বাকি বন্ধুরা ওকে অভয় দিল যে মেহেদি রাগ করেনি, কিন্তু ছেলেটা যেভাবে ওকে ইগনোর করে চলে গেল তাতে বুঝতে বাকি নেই যে মেহেদি ঠিক কতটুকু রাগ করেছে। ঈশান গত 2 দিন যাবৎ মেহেদির বাসায় যায়নি। এর মাঝখানে ওর আব্বু আম্মু ওকে অনেকবার কল করেছে, কিন্তু বন্ধু একটা বারও কল করেনি। ঈশান তাতেই বুঝতে পেরেছে মেহেদি ওর ওপর প্রচণ্ড পরিমাণে রাগ করে আছে। শেষে বিয়ের দিন অর্থাৎ রিসেপশনের যেদিন অনুষ্ঠান ছিল সেদিন ঈশান পুরো পরিবারের সাথে মেহেদির বাসাতে আসে। খাওয়া দাওয়া শেষ হলে মেহেদিকে নিয়ে যখন শ্বশুরবাড়ির লোকজন চলে যাবে তার আগে মেহেদি এসে ওর আব্বুকে যেন কী সব বলল। তারপর ঈশান আর মেহেদির পুরো পরিবারকে একটা রুমে বসার ব্যবস্থা করানো হলো, সবার থেকে আলাদাভাবে। ঈশান জানে না কী জন্য ওদের এখানে ডাকা হয়েছে। মেহেদির এরকম কর্মকাণ্ডের জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে ভয় পেল। এর মাঝখানে ঈশান খেয়াল করলো সামিরার মুখটা কালো হয়ে আছে। গত কয়েকদিন যাবৎ মেয়েটা হয়তো হাসে না, তার জন্য মুখটা একদম মলিন হয়ে আছে। খাওয়া দাওয়া ঘুম এগুলো বোধহয় ঠিকমতো করে না। এবার মেহেদি আব্বু আম্মুকে ঈশান আর বড় বোনের সম্পর্কে বিষয়টা বলল। মেহেদি কথাগুলো বলতেই ঈশান মাথা নিচু করে রইল। অন্যদিকে আব্বুর রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ভাইয়ের কথা শুনে সামিরা সবার সামনে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর হাত জোর করে বলতে লাগলো, আব্বু ভাইয়া, তোমরা ঈশানকে ভুল বোঝো না। আঙ্কেল আন্টি, তোমাদের ছেলের কোনো দোষ নেই, সব দোষ আমার। সব অন্যায় আমি করেছি। ওকে ভালোবাসা আমার জন্য অন্যায় ছিল। আমি বুঝতে পারিনি যে ছোট ভাইয়ের ফ্রেন্ডকে ভালোবাসাটা পাহাড় পরিমাণ অন্যায় হবে। এর জন্য আমি সবার কাছে হাত জোর করে মাফ চাইছি। ওকে আমি বুঝাতে পারলাম, তাই তোমাদেরকে আমি কিছু বলতে চাইছি না। যেখানে ও নিজে থেকেই মেয়েকে বসে আছে সেখানে তোমাদের আমি কি বলবো? আম্মু, আমার অন্যায় হচ্ছে, তার জন্য মাফ করে দাও। আর ভাই তো এরকম একটা কাণ্ড করে সবার সামনে এসব বিষয়ে না আনলেও পারতে। যেখানে ঈশান এসব বিষয় মানতে পারছে না সেখানে পারিবারিকভাবে এসব আলোচনা করে কি হবে? আপু, আমি চেয়েছি তুই যেন আমার মতে পালিয়ে না যাস, আর ঈশান যেন কষ্ট না পায়, তাই পারিবারিকভাবে সবাইকে সবটা জানিয়ে দিলাম। আব্বু আম্মু এখন কি করবে আমি জানি না, আঙ্কেল আন্টি কী ভাববে তাও জানি না। তবে বন্ধু আর বোনের প্রতি একটা দায়িত্ব আমার আছে। বন্ধু আমাকে এত বড় হেল্প করেছে, তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ হিসেবে বোনকে তার সাথে বিয়ে দিতে নাই পারি তাহলে বিশ্বাসঘাতকতা করা হবে। বন্ধু আমার বিশ্বাস রাখার জন্য তোর সাথে সম্পর্কে জড়াইনি আপু, তার বিশ্বাসটা আমি নষ্ট করি কি করে? তাহলে যে অনেক বড় অন্যায় করা হবে তোদের সাথে। আব্বু আম্মু, তোমরা কি চাও যে ওরাও আমাদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করুক? সেটা যদি না চাও তাহলে ওদেরকে মেনে নাও, ওদের সম্পর্কটা স্বাভাবিকভাবেই মেনে নিয়ে দুজনের বিয়ের ব্যবস্থা করো। মেহেদির এমন ধারা কথাতে ঈশান অবাক চোখে তাকালো। মেহেদি একটু মুচকি হাসলো বন্ধুর দিকে তাকিয়ে। সামিরা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এবার সুইটি এসে সামিরার একটা হাত ধরলো আর কান্না করতে বারণ করলো। এবার ঈশানের আব্বু বলতে আরম্ভ করলো, এই বিষয়টা আমাদের জানিয়ে তোমরা অনেক ভালো করেছো। শুনলাম তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছো, এটা খুব বেশি ভালো হয়নি। মেয়ের বাবা মা তো ঠিকই মেনে নিয়েছে, কিন্তু মাঝখান থেকে এরকম মানুষের মধ্যে কথাবার্তার ঝড় তুললো, তার থেকে নায়ক ভালো করেছে না হয় ভালো করেছে আমাদের এই কথাগুলো জানিয়ে। ভাই সাহেব, আমি বলছি মেয়েকে আমার পছন্দ। আপনাদের মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি, ছেলের বউ হিসাবে আমি গ্রহণ করতে চাই। তবে ছেলের বউ হিসাবে শুধু নয়, আমার আরেকটা মেয়ে হিসাবে। এখন আপনারা যদি একটু নরম হন আর বয়সের দোহাই না দেন তাহলে হয়। এসব না ভেবে ছেলে মেয়েদের ভালো কথা ভাবেন, ওরা সুখে থাকবে। এখন আপনারা কি বলেন? আব্বুর থেকে কোনো রকম রেসপন্স না পেয়ে সামিরা কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল। মেয়েটা রুমে গিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। মিনিট 5 পরে মেহেদি ঈশানকে টানতে টানতে আব্বুর রুমে এনে দরজা লাগিয়ে দিয়ে যাবার সময় বলল, আপু, তোর হবু বরকে বুঝে নে, আমি ওই দিকটা সামলাচ্ছি। ঈশান সেখানেই দাঁড়িয়েছিল। সামিরা ভাইয়ের কথাতে উঠে বসলো। মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে 2 হাতে চোখ মুছতে লাগলো। ঈশান এসে এবার নিজের হাতে সামিরার চোখ মুছে দিতে গেলে মেয়েটা বেডে বসে থেকে ঈশানের কোমর জড়িয়ে ধরল 2 হাতে। বাচ্চাদের মতো হেঁচকি তুলে কাঁদতে লাগলো। ঈশান সামিরার পাশে বসলো। তারপর নিজেই চোখের পানি মুছে দিতেই মেয়েটা আবার ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো,
আর কষ্ট দিবে আমায়? এবারে বলবে যে তুমি আমায় ভালোবাসো না? এমন মুখ কালো করে রেখেছো কেন যদি ভালোই না বাসো? বুঝতে পারছিলাম না, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? এখন কষ্ট দেওয়া হয়ে গেছে নাকি আরো কষ্ট দিতেছো সেটা বুঝতে পারছো? না, এই অভিমানী মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, সেটা। বন্ধুর বোন যে আমার ছদ্মবেশী প্রেমিকা ছিল সেটা এখন বুঝে গেছে। বিয়েটা হতে দাও, তোমাকে দেখাবো মজা। আমাকে কষ্ট দাও না। বিয়েটা যখন হচ্ছে তাহলে না হয় বন্ধুর বোনকে একবার জড়িয়ে ধরি, কি বলো? সামিরা এবার রাগে ঈশানের বুকে কিল ঘুষি মারতে লাগলো। ঈশান মেয়েটাকে জাপটে জড়িয়ে ধরলো বুকের মাঝে। চুলের ভাঁজে চুমু দিতেই মেয়েটা শান্ত হলো। ঈশান বুকের মাঝে মেয়েটাকে লুকিয়ে রাখলো। ভালো থাকুক ভালোবাসা। এরপর কি হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।